হ্যালো এভরিওয়ান, আদাব, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? হ্যাঁ, মোটামুটি ভালো আছি। আমি এক্সাম দিচ্ছি, একটু 1 মিনিট আপনার এক্সামটা দিয়ে আসি। আচ্ছা, শিয়া আপু ভালো আছে। আচ্ছা শিয়া, আর তোমরা আর একজনকে পাইলে না? তোমরা 4 জন নিয়ে শুরু করতে চাচ্ছ এক মাস, আর একজন পাইলে একটু মানে 5 জনের একটা হয়ে যেত। শিক্ষামন্ত্রী কি কইলে ভাইয়া? কিছুই তো বুঝলাম না। এখন তো এই আশেপাশেই রাখলে, পুরোপুরি তো ক্লিয়ার করলে না। আরে ভাই, আমাদের কতবার ঝুলাই ছিল জানো? মানে প্রত্যেকদিন বলতো যে সামনের সপ্তাহে ডেট জানানো হবে, সামনের সপ্তাহে ডেট জানানো হবে। তোমাদের আপনাদের তো পরে রেডি ছিল, তারপরে নিজে পড়ে তাও ইয়ে করতে আমাদের তো মনে করেন ফার্স্ট ইয়ার শুধু একটু পড়ছি, সেকেন্ড ইয়ারে অনলাইনে পড়ে পড়ে বোর্ড পরীক্ষা দেওয়া যায় কত যুদ্ধ। আপনাদের পড়া রেডি ছিল, মানে আপনাদের শুরু করে আপনারা ভালোরা পারতেন, আরে ঝুলে থাক। পরীক্ষা এত সহজে হবে না, দেখবি। এখনো তোমার আমাদের যে যারা এখনো তো আমাদের ব্যাচের তো ম্যাক্সিমাম অ্যাডমিশন পরীক্ষা আটকে রয়েছে এখন। তোমার হচ্ছে ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, গুচ্ছ সবই তো আটকানো এখন। ডেন্টাল পর্যন্ত হলো না, শুধুমাত্র হয়েছে মিস মানে হচ্ছে আর্মিদের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা হয়েছে, আর হচ্ছে মেডিকেল হয়েছে, আর সব তো আটকানো। এখন এদের হবে, তারপরে হচ্ছে তোমাদের তিন কম করে হলেও 3টে এক্সাম তো নেওয়া লাগবে। তার প্যারা আছে অনেক, বুঝছো? এখন মানে এত তাড়াহুড়ো করার কিছু নেই। আর এখনো ডিসেম্বর মাস হচ্ছে তোমার এখন হচ্ছে জুলাই। জুলাই থেকে এখনো 4 মাস, 4-5 মাস পাওয়া যাবে। সময় আছে এখনো, সমস্যা নেই। শর্ট সিলেবাসের পরে ওই 3টে সাবজেক্ট দিয়ে যদি নেয় পরীক্ষা, তো হ্যাঁ, অনেক অল্প। আর তোমার ওই 3টে সাবজেক্টে পরীক্ষা হবে, ঠিক আছে। আর আর যে 4টে সাবজেক্ট মানে বাংলা, ইংরাজি, ওগুলোরও কিন্তু রেজাল্ট তৈরি হবে। ওগুলোর রেজাল্ট কিন্তু অটো পাসের মতো করে তৈরি করবে, ঠিক আছে। তাই প্যারা নাই যে এই 3টার তো ভালো করলে ভালো এখান থেকে ভাইয়া, আপনাদের হিসাব মতো ওই যে 75% আর 25% হিসাব করলে, বাংলায় ধরেন কেউ যদি 160 পায়, হুম, সেইটারে 75 করলে হয় যাইয়া 120। আর এসএসসি তে হয়েছে যাইয়া 80। ও সরি, ওইখানে তো সেকেন্ড পেপার ছিল। ও না, আমি ফার্স্ট পেপার খালি হিসাব করছি, এই জন্য তো কই মেলে না কেন। আর তোমার হচ্ছে এসএসসি তে দুটো মিলাই যা পাইছিলা, ধরো হচ্ছে এসএসসি তে দুটো মিলে পাইছিল 160, তাহলে একটাতে আসলে কত করে? 80 করে, ঠিক আছে। এবার এটা হচ্ছে এসএসসির মার্ক। আর তোমার জেএসসি র মার্ক দেখবে, ধরো জেএসসি তেও তুমি পাইলে 80, তাহলে সরি, এটা হচ্ছে এসএসসি র মার্ক ছিল 80, এবারে 75% যদি করি তাহলে কত হবে? তাহলে হবে 60। আর এটা হচ্ছে তোমার জেএসসি র মার্ক, ধরো এটাও 80, তাহলে যদি 25% করি তাহলে এটা হবে কত? 20। তাহলে এই 60 আর এই 20 যোগ হবে। এটা এর ক্ষেত্রে মানে ফুল বাংলার ক্ষেত্রে মানে তখন এসএসসি তে কি সেকেন্ড পেপার ছিল আমাদের? জেএসসি তে সেকেন্ড পেপার কি ছিল? জেএসসি তে ছিল না মনে হয়, শুধু একটা ছিল, বাংলা ফার্স্ট পেপার ছিল জেএসসি তে। এসএসসি তো আবার সেকেন্ড পেপার ছিল। হ্যাঁ, এসএসসি তে তখন আমি বললাম না যে দুটো মিলে যা পাইছো তার অর্ধেক করে নেবে। তো দুইটা মিললে আমি যদি ধরি 160 এর 75%, আর যদি আমি করি তাইলে হয়ে যায় 20, 25%, তাইলে তো 140। তাইলে তো এ প্লাস থাকা সত্ত্বেও তো 160 ওঠে না। আহ, তোমার বুঝলাম না, আরেকবার একটু বলো। মানে জেএসসি তে যদি আমি 80 পাই বাংলায় করলে, হ্যাঁ, আর যদি আমি এসএসসি এর 160 এর যদি আমি 75% দিয়ে গুণ দিই, হ্যাঁ, তাইলে হয়ে যায় 120 মার্ক। হ্যাঁ, তাহলে 120 আর ওই জেএসসির 20, তাহলে তো হয় 140। তাতেও তো আমার এ প্লাস আসে না। না তো ওইটা তো তুমি তো তোমার করতেছো। এইটা 160-এর এর আবার 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ এই 160টা ছিল 200-র ভিতরে। তোমার তো হিসাব করতে হবে 100-র ভিতরে তুমি কত পাচ্ছ। এর 2 দিয়ে ভাগ করলে পাবা হচ্ছে 80। যখন আবার এই 200-র 2 দিয়ে ভাগ করলে পাবা হচ্ছে 100, তাহলে 100-র ভিতরে পাচ্ছ 80। আর জিএসসি তেও যে 80টা পাইছো, ওইটাও তো তোমার এই 100-র ভিতরে, তাই না?
তাহলে এবার এর যখন 25% করবা তখন পাবা 20, আর এর হচ্ছে যখন 75% করবা তখন পাবা 60। তাহলে এই দুটো যোগ হয়ে এইচএসসি নাম্বার হবে 80। এইভাবে হবে আর কি। ও, সবচেয়ে ভালো করছে হায়ার ম্যাথটা বাদ দিছে, ফোর সাবজেক্ট লাগবে না। অনেকের আবার তোমার ফোর্থ সাবজেক্ট হায়ার ম্যাথ, তো অনেকের আবার ফোর্থ সাবজেক্ট না মেইন সাবজেক্ট, তাদের একটু না বাস। ভাইয়া, অঙ্কে আমার খুবই ঝামেলা, অঙ্ক একটু ভালো লাগে না। সবারই হ্যাঁ, সমস্যা। অঙ্ক বাদ দেওয়াতে অনেক খুশি হয়েছি আল্লাহর কাছে যে অন্তত একটা ঝামেলা এটলিস্ট মাথা থেকে কমলো। আরে পোলাপান, শান্তি ফিজিক্স পোলাপান কেমিস্ট্রি বলে যাদের অ্যাডমিশনও কাটতে এইচএসসি ভাব। যাদের হচ্ছে তোমার ম্যাথ মেইন সাবজেক্ট নিয়ে, তাদের তো এখন মাথায় হাত, তারা এখন চিন্তা করতেছে কিভাবে কি করবে। তাদের হচ্ছে একই সাথে ভার্সিটির প্রিপারেশনও নেওয়া লাগবে ম্যাথ করে, আবার হচ্ছে মেডিকেলের জন্য বায়োলজিও পড়া লাগবে। সরি, ভার্সিটি হচ্ছে এইচএসসি প্রিপারেশন নেওয়া লাগবে ম্যাথ করে, আবার হচ্ছে তাদের তো মেডিকেলের জন্য বায়োলজি পড়া লাগবে, মানে তাদের কোনো ছাড় নেই। আবার তাদের একটু ভালো হবে, তারা যদি ভার্সিটিতে পরীক্ষা দিতে যায় তাহলে তাদের হচ্ছে দেখা গেল এই ম্যাথটা একটু করা থাকলো। আর যারা ভার্সিটিতে দেবে না তারা শুধু বায়োলজি পড়বে। আচ্ছা, তাইলে ক্লাস শুরু করি না, অনেক বেজে গেছে, 35 বেজে গেছে আজকে। তো দেখো, প্রথমে আজকের টপিক হচ্ছে আমাদের কাজ শক্তি ক্ষমতা। কাজ শক্তি ক্ষমতা, ঠিক আছে। তো প্রথমেই বলে রাখতে হবে যে কাজ কি আসলে। কাজটা আসলে কি, কাজের যদি সংখ্যা দেখতে হয় তাহলে কি, যদি বল প্রয়োগের ফলে স্মরণ ঘটে, বল প্রয়োগের ফলে বস্তুর স্মরণ ঘটে, তাহলে তাকে কাজ বলে। তাহলে কাজ হয়, কাজ হয়। এটা হচ্ছে আমাদের কাজের সংজ্ঞা, যে বল প্রয়োগের ফলে বস্তুর যদি স্মরণ ঘটে। তো আমরা তো জানি স্মরণটা আসলে কি, যে ভেক্টর, স্মরণ একটা ভেক্টর রাশি, অর্থাৎ স্মরণের দিক আছে। তো একটা বস্তু যখন চলাচল করবে, বা একটা বস্তুকে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হবে, দেখা গেলো এই বস্তুটা এখান থেকে যাতায়াত করে এই পর্যন্ত আসলো। তো এসে আবার যদি এই বস্তুটা তার আগের পূর্বের জায়গায় ফিরে যায়, তাহলে কিন্তু তার মানে অবস্থানের পরিবর্তন হচ্ছে না, কিন্তু সে অনেকখানি দূরত্ব, আমরা বলতে পারি সে এতখানি দূরত্ব অতিক্রম করছে, আবার ফেরার সময় এতখানি দূরত্ব অতিক্রম করছে। তাইলে সেটা কি হবে, সেটা হবে দূরত্ব। ওইটা কিন্তু স্মরণ হবে না। যদি হচ্ছে বস্তুর বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে কিন্তু সেটা স্মরণ হবে না, সেটা হবে দূরত্ব। তো এখন এরকম একটা প্রশ্ন আসছিল যে কোনো বস্তু হচ্ছে কোন একজন মানুষ, আহ এটা কি দিক, পূর্ব দিক, এই পূর্ব দিক বরাবর গেছেন হচ্ছে 5 মিটার, সরি, এই পূর্ব দিক গেছেন 4 মিটার, আর পূর্ব দিক থেকে উনি হচ্ছে এই দিক বরাবর যাচ্ছেন হচ্ছে কত মিটার, 3 মিটার। তাহলে উনার স্মরণ কত? ঠিক আছে। তো এই সময় কি করতে হবে, এই সময় কিন্তু এরকম যখন প্রশ্ন আসবে তখন আমাদের যে আমরা যে এটা পড়ছিলাম যে এ স্কয়ার সমান বি স্কয়ার প্লাস সি স্কয়ার, বা বি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস এ স্কয়ার, এই সূত্রটা, অর্থাৎ যে পিথাগোরাসের উপপাদ্য, এইভাবে কিন্তু আমাদের স্মরণটা বের করতে হবে। অর্থাৎ তার যে আদি যে অবস্থান, সেই আদি অবস্থান থেকে বর্তমান অবস্থানে যে দূরত্ব, এটা হচ্ছে স্মরণ। আর যদি প্রশ্নে বলা থাকে যে তিনি মোট কত দূরত্ব অতিক্রম করলেন, তখন কিন্তু উত্তর হবে 4+3। তাহলে আমরা বলতে পারি স্মরণ হবে কত এখানে, স্মরণ সমান হবে হচ্ছে গেছেন 4 সেন্টিমিটার, 4 মিটার, আবার এদিকে গেছেন 3 সেন্টিমিটার। তাহলে আমরা পাচ্ছি কত, 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, মানে 25, √25 মানে হচ্ছে 5। তাহলে ওনার স্মরণ হচ্ছে 5 মিটার। আর যদি প্রশ্ন আছে উনি কত দূরত্ব অতিক্রম করলেন, তাহলে তখন কিন্তু পাবো দূরত্বের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে কত পাবো বলো তো, একটু দূরত্ব জানাও তো, আমরা কত পাবো? দূরত্ব তো 7 মিটার না, আর স্মরণ হচ্ছে যে 5 মিটার। হ্যাঁ, দূরত্ব কিন্তু হবে 7 মিটার, কারণ দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, দূরত্বের কোনো দিক নাই। দূরত্ব যে 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 যেখান থেকে যেতে পারে, যে দিক দিয়ে যেতে পারে, তিনি যদি মানে যে কোনো এক পা ফেলান তাইলে সেটা হবে তার দূরত্ব। কিন্তু স্মরণের ক্ষেত্রে দেখতে হবে দিক,
অর্থাৎ আদি অবস্থান এবং বর্তমান অবস্থানের দিকটা দেখতে হবে স্মরণে। আর দূরত্বের ক্ষেত্রে দেখাতে হবে যে তিনি মোট কতটুকু পথ অতিক্রম করেছেন এইটা। তো ইনি এই পাশ দিয়ে গেছেন 4 মিটার, আর এই পাশ দিয়ে গেছেন 3 মিটার। তাহলে উনাকে যদি প্রশ্ন করে আপনি কতটুকু হাঁটছেন, তাহলে উনি বলবেন আমি 7 মিটার হাঁটছি, কিন্তু বিজ্ঞানের ভাষায় উনার স্মরণ ঘটছে কিন্তু মাত্র 5 মিটার। তাহলে এটা হচ্ছে স্মরণ আর দূরত্বের যে পার্থক্য, এটা পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে দেখা গেছে। তো এটা গেল মধ্যে হচ্ছে কাজ। এবার দেখো আমরা দেখো হচ্ছে কাজের একক। তো তার আগে আমাদের একটু কাজের যে ফর্মুলা বা সূত্র সেটা দেখতে হবে। আমরা জানি কাজ হচ্ছে ডাব্লিউ সমান এফ এস, ডাব্লিউ সমান এফ ডট এস। আর এই যে এসটা, এই এসটা হবে তার সরণের দিকের উপাংশ। তা আমরা জানি কোনো বস্তুর উপাংশ সমান, যদি এই এ বস্তুর উপাংশ ধরি তাহলে হবে এ কস থিটা তার উপাংশ। তাহলে সরণের দিকে কোনো বস্তুর উপাংশ কি হবে, এফ এস কস থিটা। তাহলে এইটা হবে কোনো বস্তুর কাজ। দেখো এখানে এইটা কি দিয়ে গুণ করছি, এটা আমরা গুণ করছি কিন্তু ডট গুণন। তাহলে আমরা জানি যদি দুটো বস্তুর মধ্যে ডট গুণন করা হয় তাহলে আমরা কোন রাশি পাই, ডট ভেক্টর রাশি নাকি, সরি এখানে যখন আমরা ডট গুণন করব তখন আমাদের cos থিটাটা আসবে না। ঠিক আছে, যখন আমরা ডট গুণন করব তখন আমরা cos থিটা আসবে না, কিন্তু যখন ডট গুণন করার পরে আমাদের কি আসবে, আমরা জানি a ডট b সমান a b cos থিটা। তাহলে এখানে আসবে a b এফ এস cos থিটা। এটা হচ্ছে যখন আমাদের থিটার মান দেওয়া থাকবে তখন আমাদের এই সূত্র দিয়ে বের করতে হবে। আর যখন দুটো রাশি দেওয়া থাকবে, মানে ভেক্টর রাশি দেওয়া থাকবে, এফ ভেক্টর রাশি যেরকম 3i প্লাস 5j প্লাস এত কে, এবার এসটা ওইরকম দেওয়া থাকবে, তখন তাদের ভিতরে ডট গুণন করতে হবে। ডট গুণন করার নিয়ম কি, এক্স অন ইন্টু ওয়াই অন, সরি যদি এক্স অন জে, এক্স অন আই যোগ ওয়াই অন জে যোগ, এটা ধরলাম এ ভেক্টর বা এফ ভেক্টর এফ, আর হচ্ছে আর একটা কি হবে, আরেকটা হচ্ছে কে ভেক্টর, সরি এটা জেড ভেক্টর কে, জেড কে ভেক্টর। এটা হচ্ছে একটা এফ, এটা এফ। এবার আমরা দেখো হচ্ছে সরণের একটা থাকলো এখানে এ অন আই বা এক্স অন আই দিলেও হয়, এক্স অন আই। তারপরে থাকলো এক্স, সরি এখানে এক্স টু, এটা হচ্ছে ওয়াই টু জে, আর এখানে থাকলো হচ্ছে জেড টু জে, জেড টু কে। তাহলে যখন আমাদের এই দুটোর ভিতরে ডট গুণন করবো তখন কি হবে, এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান। তাহলে আমরা যদি এফ ডট এস করি, এফ ভেক্টর ডট এস ভেক্টর করি, তাহলে তাদের কি হবে, এক্স ওয়ান ইন্টু এক্স টু প্লাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু ইন্টু হচ্ছে জেড যোগ জেড ওয়ান ইন্টু জেড টু। তাহলে এইটা হবে আমাদের এফ ডট এস এর এফ ভেক্টর আর এস ভেক্টরের মধ্যকার ডট গুণনের ফল। দেখো এখানে আমরা যে মানটা পাবো, এখানে কেমন মান পাবো, 6, 7, 8 এরকম সাধারণ মান পাবো। তাহলে এই সাধারণ মানগুলো কেমন, এই মানগুলো কিন্তু হচ্ছে আমাদের স্কেলার রাশি, এই মানগুলো স্কেলার রাশি। তাহলে আমরা কাজের যে মান পাচ্ছি সেই মানটা স্কেলার রাশি, তাহলে আমরা বলতে পারি কাজ হচ্ছে একটা স্কেলার রাশি, স্কেলার রাশি। ঠিক আছে, তাহলে কাজ হচ্ছে একটা স্কেলার রাশি। এবার দেখো আমরা এখানে পাচ্ছি যে এফ ডট এস মানে আমাদের হচ্ছে একটা হচ্ছে বল আর একটা হচ্ছে সরণ। তো আমরা বলের এ কি জানি, বল এফ সমান কি জানি, এফ সমান জানি হচ্ছে এম এ। এই এতে কি, এতে হচ্ছে আমাদের ত্বরণ। ঠিক আছে, তো দেখো এবার আমরা করব, এবার হচ্ছে এম, এম মানে হচ্ছে আমাদের কি, এম মানে ভর, আর ত্বরণ মানে কি, ত্বরণ মানে ত্বরণের মাত্রা কি ছিল, এল পার টি স্কয়ার, এল পার টি স্কয়ার, তাহলে এল পার টি স্কয়ার, আর এর সাথে একটা এস গুণ করছি, এস যেহেতু দূরত্ব তাহলে এর মাত্রাও হবে এল। তাহলে দেখো আমরা বলতে পারি এম এল স্কয়ার পার টি স্কয়ার, এম এল স্কয়ার পার টি স্কয়ার, এটা হচ্ছে এই কাজের মাত্রা। তাহলে আমরা যদি মাত্রা চাই আমাদের প্রশ্নে, তাহলে আমরা লিখবো হচ্ছে এম এল স্কয়ার পার টি স্কয়ার, এটা হচ্ছে কাজের মাত্রা। এখন আমরা দেখো আসবো এককের ভিতরে। দেখো মাত্রাটা সব ক্ষেত্রে একই রকম হয়, কিন্তু তোমার এই এককটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, এককটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। যেমন সেটা নির্ভর করে আসলে আমরা কোন মাধ্যম দিয়ে হচ্ছে এককটা বের করছি। তো কাজের একক বিভিন্ন ভাবে বের করা যায়। দেখো আমরা যদি এখানে লিখলাম কি, এখানে একটা লিখলাম হচ্ছে কাজ। এখন কাজের একক আমাদের বইতে অল্প কয়েকটা দেয়া, কিন্তু আমরা অনেকগুলো বের করব। তো দেখো প্রথমেই আমরা যদি পাই যে কাজের
সাধারণ যে একক বা এসআই একক, তাহলে একটা পাবো হচ্ছে কি একক, এসআই একক। এবার একটা পাবো হচ্ছে কি এসআই তে হচ্ছে মিটার দিয়ে হিসাব করা হয়, আর একটা এককে সিজিএস একক দিয়ে, সিজিএস মানে হচ্ছে সেন্টিগ্রাম, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, এটা হচ্ছে একটা একক। আর একটা কি একক, একটা একক আছে হচ্ছে ফুট পাউন্ডাল একক, ফুট পাউন্ডাল একক মানে এফপিএস, এফপিএস। আর একটা একক আছে হচ্ছে অভিকর্ষীয় একক, অভিকর্ষীয় একক। তাহলে দেখো আমরা কতগুলো পাচ্ছি, চারটে একক, এসআই, সিজিএস আর এফপিএস। তো এবার দেখো আমরা এই প্রত্যেকটা এককের ইয়ে লিখবো, প্রত্যেকটা হচ্ছে তোমার এককের যে মান সেটা লিখবো। দেখো যদি আমরা এসআই এর ক্ষেত্রে লিখি সাধারণ যেটা, সেই ক্ষেত্রে আমরা কাজের একক পাবো হচ্ছে জুল, কাজের একক কি পাবো, জুল। এটা হচ্ছে আমাদের স্কেলার রাশির ক্ষেত্রে কাজের একক হচ্ছে জুল। আর জুলের পাশাপাশি আরেকটা আমরা লিখতে পারি, সেটা কি, সেটা হচ্ছে আমাদের নিউটন মিটার, সেটা হচ্ছে নিউটন মিটার। দেখো এফ এস, তাহলে এফ এর একক হচ্ছে নিউটন আর এস এর একক হচ্ছে মিটার, তাহলে এর একক একটা হবে নিউটন মিটার, আর নিউটন মিটারের আরেকটা নাম হচ্ছে জুল। এটা হচ্ছে এসআই এককের ক্ষেত্রে আমাদের মনে রাখতে, এটা মনে রাখতে আমাদের এসআই এককের ক্ষেত্রে। ঠিক আছে, এবার দেখো আমরা আসবো সিজিএস এককের ক্ষেত্রে। সিজিএস এর ক্ষেত্রে আমরা মনে রাখবো যে এই যে কাজের যে একক, সেই এককের নাম হচ্ছে আর্ক, কাজের এককের নাম হচ্ছে আর্ক। আচ্ছা তোমরা কি জানো সিজিএস এককে বলের এককের নাম কি, বল, বলের এককের নাম কি জানো? এটা হচ্ছে প্রথম অধ্যায়ে আছে, ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়ে আছে, জানো কেউ? সিজিএস এ তো ভাইয়া ডাইন নাকি? হ্যাঁ ডাইন, সেটা কিন্তু বলের একক, ঠিক আছে, সেটা বলের ক্ষেত্রে হবে ডাইন, আর কাজের ক্ষেত্রে হবে আর্ক, ই আর সি, আর্ক, এটা হচ্ছে সিজিএস একক। এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে ফুট পাউন্ডাল এককে, ফুট পাউন্ডাল একক, ফুট পাউন্ডাল এককে হচ্ছে এই যে এফপিএস, এই ফুট পাউন্ডাল এককের ভিতরে কাজের একক আছে, সেটা কি, সেটা হচ্ছে ফুট পাউন্ডাল, ফুট পাউন্ডাল এর এককের নাম হচ্ছে ফুট পাউন্ডাল, পাউন্ডাল একক। আর অভিকর্ষীয়র ক্ষেত্রে আমাদের বইতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের কেজি মিটার, কেজি মিটার, এটা হচ্ছে অভিকর্ষীয়র ক্ষেত্রে আমাদের কাজের একক। তাহলে দেখো আমরা কাজের একক এখানে মোট কয়টা একক পেলাম, কাজের একক একটা হচ্ছে এসআই, একটা সিজিএস, সিজিএস, একটা হচ্ছে এফপিএস, একটা হচ্ছে অভিকর্ষীয় একক। অভিকর্ষীয়তে হচ্ছে কেজি মিটার, এসআই তে জুল বা নিউটন মিটার, আর সিজিএস এ হচ্ছে আর্গ, আর এফপিএস, এফপিএস এ হচ্ছে ফুট পাউন্ডাল। ঠিক আছে, তাহলে এইগুলো একটু মনে রাখতে হবে যে আমাদের এককগুলো আসলে কি। আর আমাদের একটা জিনিস আমরা ছোট থেকে পড়ে আসতেছি যে কি, 1 ক্যালোরি সমান, 1 ক্যালোরি সমান হচ্ছে কত, 4.2 জুল। ঠিক আছে, এখানে যে এককটা না, এই এককটাকে আবার জুলেও আমরা এই জুল থেকে ক্যালোরিতে কনভার্ট করতে পারি, তাইলে 1 জুল সমান কত হবে, 1 জুল সমান কত হবে, 1/4.2। দেখো 4.2 কে যদি আমরা উল্টাই দিই, অর্থাৎ আমরা যদি 0.24 লিখি, তো দুইটা আগে আসবে চারটা পরে যাবে, তাইলে কিন্তু আমরা ক্যালোরি পেয়ে যাবো যে 1 ক্যালোরি সমান কত। ঠিক আছে, তাহলে আমাদের এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে সবসময় যে জুল এককে থাকবে মান, এখানে একটা সহজ ম্যাথ দিয়ে কাজের একক বের করতে, কাজের মান বের করতে পারলো, কিন্তু কি করলো, প্রশ্ন হচ্ছে ক্যালারি আর হচ্ছে জুলের ভিতরে একটু কনফিউশন তৈরি করার জন্য একটাতে জুল একক দিলে আর একটা ক্যালারি একক দেবে, তাহলে আমাদের তখন দুইটা একক দিয়ে বের করতে হবে। তাহলে আমরা 1 জুল সমান পাবো হচ্ছে 0.24 ক্যালারি। তাহলে এইভাবে আমরা কিন্তু হচ্ছে যে এদের ভিতরের যে কম্বিনেশনটা আমরা পাইতে পারি। তাহলে এই পাশে যে আমরা একটা পেলাম একক, আর একটা পেলাম হচ্ছে কাজের মাত্রা, আর কাজ হচ্ছে স্কেলার রাশি। তাহলে এগুলো কি ক্লিয়ার? এগুলো ক্লিয়ার হলে তাহলে পরের এতে যাব, পরের পেজে যাব। আচ্ছা, তো এবার দেখো আমরা পরের পেজে যাচ্ছি। এবার দেখো হচ্ছে কাজের, ভাই দিয়ে যেরকমের পড়াইছিলেন সেইটা পড়াইলে ভালো লাগতো, ভালো লাগতো তো। বই দিয়ে। হ্যাঁ মানে ওই যে আগে তাইলে ওই লাইন বাই লাইন গুলো দাগাই ফেলাইতে পারতাম একসাথে, পড়া হয়ে যেত। ও, তা এবার এর ভিতরে বললে যে এইভাবে ভালো লাগতেছে অনেকে, সেই জন্য হচ্ছে এইভাবে শুরু করতেছিলাম। না আচ্ছা, তাইলে ওই বই দিয়ে মানে লাভ হইতো কি, তাইলে লাইন গুলো দাগানো হয়ে যেত, ইম্পর্টেন্ট লাইন গুলা।
ও আবার তোমাদের ভিতরে একজন আইসে, ও হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ে, ঠিক আছে, সেই জন্য একটু সমস্যা হয়েছে। আচ্ছা তাহলে নেক্সট ক্লাসের তোমার এ করে নিবানে। আর এই ক্লাসের হচ্ছে তোমার আমি যেগুলো বলতেছি না এগুলো সবগুলো কিন্তু বইয়ের ভিতরে আছে, ঠিক আছে, আর যেগুলো এক্সট্রা ইনফো বলতেছো ওইগুলো একটু লিখে নিবা বইতে। আচ্ছা তো দেখো, কাজের কয়েকটি বিশেষ ক্ষেত্রে কাজ, কয়েকটি বিশেষ ক্ষেত্রে কাজ। তো দেখো কাজের কয়েকটি বিশেষ ক্ষেত্র বলতে কি বোঝা হচ্ছে যে আমরা কাজটা বিভিন্ন রকম হইতে পারে। সে সবসময় যে আমরা কাজ করলে কাজটাকে ধনাত্মক কাজ বলা হবে এরকম না, কাজটাকে ঋণাত্মক কাজ বলা হইতে পারে। আবার কি হইতে পারে, অনেক কাজ করে তুমি ঘাম ঝরায় ফেললে, ঠিক আছে, কিন্তু তারপরে কোনো কাজ হলো না, বা অনেক কষ্ট করে তুমি পড়াশোনা করতেছো তাও তোমার এখানে কোনো কাজ হলো না, এরকম এরকম কিন্তু হইতে পারে, ঠিক আছে। তো এরকম ভাবে বলা হয়েছে কাজের বিশেষ ক্ষেত্রকে বলা হয়েছে তিনটি ভাগে, একটা হচ্ছে বলের দ্বারা কাজ, একটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ, আর একটা হচ্ছে শূন্য কাজ। তো দেখো বলের দ্বারা কাজ দ্বারা কাজকে আমরা বলতে পারি ধনাত্মক কাজ, ধনাত্মক কাজ, ধনাত্মক কাজ। তো দেখো বলের দ্বারা কাজ কেমন, ধরো তুমি হচ্ছে আহ, একটা ছাদের উপরে আছো, তোমার বাসার ছাদের উপরে আছো, আর নিচে হচ্ছে এইখানে তোমার হচ্ছে মাটি, ঠিক আছে। তো আমরা জানি সবসময় কি যে এখান থেকে আমাদেরকে সবসময় কোন বল আমাদেরকে নিচের দিকে টানছে, সেই বলের নাম কিন্তু হচ্ছে অভিকর্ষ বল, ঠিক আছে, সেই বলের নাম হচ্ছে অভিকর্ষ বল। এখন তুমি এখান থেকে যদি একটা পাথর নিচের দিকে ফেলাও, নিচের দিকে ফেলাও, তাহলে কি হবে, এই পাথরটা নিচের দিকে পড়ছে, অর্থাৎ অভিকর্ষর বলের দিকে কিন্তু কাজ হচ্ছে। তাহলে আমরা এই ক্ষেত্রে যখন তুমি বল মানে যে ওই পাথরটা নিচের দিকে ফেলছো, তখন ওই ওই যে বলটা পড়ছে তখন যে কাজটা হচ্ছে ওই কাজটা হচ্ছে অভিকর্ষ বলের দ্বারা কাজ, অভিকর্ষ বলের দ্বারা কাজ। তাহলে এটা হচ্ছে আমাদের অভিকর্ষ বলের দ্বারা কাজ। আর এখন অভিকর্ষ বলের দ্বারা এই যে বলের দ্বারা কাজ, এর ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্র দেখবো, মানে কি কি হয় আর কি এর ক্ষেত্রে। তো প্রথমে দেখো আমরা জানি যখন তুমি উপরে ছিলে আর নিচে এটা নিচে মাটি ছিল, তখন এর মধ্যকার দূরত্ব ছিল ধরো এইচ, ঠিক আছে, এইচ। এখন যখন বলটা নিচের দিকে পড়তিছে তখন আর এই সময় এর গতিশক্তি ছিল হচ্ছে জিরো, এর গতিশক্তি 0 জুল। আর এর যে এটা ছিল স্থিতিশক্তি ছিল সেটা ছিল হচ্ছে mgh জুল। কিন্তু যখন তুমি বলটা নিচের দিকে ফেলছো তখন কিন্তু আস্তে আস্তে তখন কি হলো, এই যে গতিশক্তি, এই গতিশক্তিটা বাড়লো, আর যখন বলটা নিচের দিকে ফেললো তখন এই এইচটা এখানে এসে কত হয়ে গেল, জিরো হয়ে গেল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে বলটা যখন নিচের দিকে পড়তেছে তখন তার গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, আর যখন মানে বলটা নিচে যখন একদম নিচে পড়লো তখন তার হচ্ছে স্থিতিশক্তি একদম জিরো হয়ে গেল। তাইলে আমরা বলতে পারি বলের দ্বারা কাজের ক্ষেত্রে কি হয়, স্থিতিশক্তি হ্রাস পায়, স্থিতি শক্তি হ্রাস পায়, হ্রাস পায়। আর কি হয়, আর হচ্ছে গতিশক্তি বৃদ্ধি পায়, গতিশক্তি বৃদ্ধি পায়। আরেকটা কি বলতে পারি, আরেকটা হচ্ছে দেখো যখন আমাদেরই যখন গতিশক্তি বৃদ্ধি পাবে, অর্থাৎ যখনই কিন্তু বলটা বৃদ্ধি পাবে, তখন কি হবে, তখন বস্তুর ত্বরণ সৃষ্টি হবে। তাহলে আমরাও কি বলবো, এখানে বলতে পারি ত্বরণ সৃষ্টি হয়, ত্বরণ সৃষ্টি হয় বা ত্বরণ বৃদ্ধি পায়, সৃষ্টি হয়। তাহলে এগুলো হচ্ছে আমাদের বলের দ্বারা কাজের ক্ষেত্রে, ঠিক আছে। তো বলের দ্বারা কাজের ক্ষেত্রে দেখো বই তো এরকম লাইন আছে যে স্থিতিশক্তি হ্রাস পায়, গতিশক্তি বৃদ্ধি পায়, আবার হচ্ছে ত্বরণ সৃষ্টি হয়, এগুলো হচ্ছে বলের দ্বারা কাজের ক্ষেত্রে। এবার দেখো বলের বিরুদ্ধে কাজ, বলের বিরুদ্ধে কাজ কেমন, ধরো এই বলটা, এই সেম বলটা মাটিতে ছিল, এখন তুমি এখানে দাঁড়ায় আছো, এই দাঁড়ায় থেকে তুমি কি করলে, এই বলটা হচ্ছে হাত দিয়ে এই মাটি থেকে তোমার নিজের কাছে নিয়ে গেলে, ঠিক আছে। তো এখন কি হলো, এই অভিকর্ষ বল কিন্তু তোমার মাটি ওই বলটাকে নিচের দিকে টানতেছে, কিন্তু তারপরেও তুমি বলটাকে তোমার হাতের কাছে, অর্থাৎ অভিকর্ষ বলের বিপরীত দিকে নিয়ে যাচ্ছে। তখন এই সময় তুমি যে কাজটা সম্পন্ন করলে, এই কাজটা সম্পূর্ণ হলো যে কাজটা, সেটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। আর এই কাজের আরেক নাম কি, এই কাজের আরেক নাম হচ্ছে ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ। তাহলে ঋণাত্মক কাজে কি ঘটবে, ধনাত্মক আর ঋণাত্মক, ধনাত্মক আর ঋণাত্মক যেমন বিপরীত, এই ঋণাত্মক কাজে ধনাত্মকের বিপরীত দিকগুলো ঘটবে। যেমন দেখা যাচ্ছে স্থিতিশক্তি
স্থিতিশক্তি বৃদ্ধি পাবে। বলের বিরুদ্ধে কাজে স্থিতিশক্তি হচ্ছে বৃদ্ধি পাবে। আর বৃদ্ধি পাবে আর কি হবে, আর হচ্ছে গতিশক্তি এখানে বৃদ্ধি পাচ্ছিল, এখানে এসে গতিশক্তি হ্রাস পাবে। গতিশক্তি হ্রাস পাবে। আর এখানে ত্বরণ সৃষ্টি হচ্ছিল, এখানে কি হবে, এখানে এসে কিন্তু মন্দন সৃষ্টি হবে। এখানে ত্বরণ সৃষ্টি হচ্ছিল, এখানে মন্দন সৃষ্টি হবে। আমরা জানি ত্বরণের বিপরীত রাশি হচ্ছে মন্দন, ঠিক আছে, তাইলে মন্দন সৃষ্টি হবে। তাহলে এইগুলো গেল, একটা গেল বলের দ্বারা কাজ, একটা গেল বলের বিরুদ্ধে কাজ। এবার দেখা হচ্ছে কি লাস্ট যে টার্মটা আছে সেটা হচ্ছে আমাদের শূন্য কাজ। তো শূন্য কাজ কি, শূন্য কাজ হচ্ছে দেখা গেলো তুমি অনেক বল প্রয়োগ করলে, কিন্তু দেখা গেলো তোমার যে বস্তুটা, ওই বস্তুটার কোনো স্মরণ ঘটলো না, ঠিক আছে। তো এইরকম যদি হয় তাহলে তখন আমরা তাকে বলতে পারি হচ্ছে শূন্য কাজ। কেমন? তো দেখো শূন্য কাজ কেমন আমরা শূন্য কাজ পেতে পারি। যেমন দেখো, ধরো তুমি শূন্য কাজের ক্ষেত্রে কেমন, ধরো তুমি একটা বই নিয়ে অনেকক্ষণ একই জায়গায় দাঁড়ায় আছো, ঠিক আছে। তো এইখানে তুমি দাঁড়ায় রয়েছো অনেকক্ষণ, এখানে এই বইটা হাতে নিয়ে অনেক সময় দাঁড়ায় থাকলে, তাহলে এই বইটা যে অবস্থানে ছিল সেই অবস্থানেই কিন্তু এটা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকবে, মানে এর কিন্তু অবস্থানে বা স্মরণের কোনো স্মরণ হলো না। তো এরকম ক্ষেত্রে কি হবে, এরকম ক্ষেত্রে এর স্মরণটা যদি শূন্য হয়, অর্থাৎ এর সমান যদি 0 হয়, তখন সেটা হবে শূন্য কাজ। তো এর সমান যদি 0 হয় তাহলে কি হবে, ডাব্লিউ সমান হবে এফএস কস থিটা। আমরা জানি এফএস কস থিটা। এখন এফএস কস থিটা যদি এখানে এসটা 0 হয়ে যায়, তাহলে এফএস কস থিটা মানে হয়ে গেল 0, তাহলে 0 জুল। এটা হচ্ছে এস সমান হচ্ছে 0 জুল হয়ে গেল। তাহলে শূন্য কাজ কখন হবে, যখন হচ্ছে এইখানে স্মরণটা শূন্য হবে। যখন স্মরণটা শূন্য হবে তখন শূন্য কাজ হবে। আবার হচ্ছে স্মরণ কখন শূন্য হতে পারে, যখন দেখো এই যে কস থিটা, এই কস থিটা যখন থিটার মানটা 90 হবে, তখন থিটা সমান 90 হবে। 90 হলে কি হবে, ডব্লিউ সমান এফ এস কস 90। কস 90, দেখো কস 90 এর মান কিন্তু আমরা জানি কত, কস 90 এর মান কিন্তু 0। তাহলে তখনই কিন্তু আমাদের কাজটা হবে সব মিলায় 0 জুল, ঠিক আছে। তো যদি কোনো বল কোনো বস্তুর স্মরণ যদি এর বলের লম্ব দিকে ঘটে, তাহলে তখন তাকে আমরা বলবো হচ্ছে শূন্য কাজ, তখন তাকে বলবো শূন্য কাজ। আর দেখো আরেকটা হতে পারে কেমন, যে কোনো বস্তু, যেমন হচ্ছে ধরো কোনো বস্তুকে তুমি তোমার মানে কোনো বস্তু এটি সুতার মাথায় একটি বলকে বেঁধে এইভাবে গোলাকার ভাবে ঘোরাচ্ছ। তো দেখো গোলাকার ভাবে ঘোরালে ওই বস্তুটা বারবার তার এই যে আদি অবস্থান, এই আদি অবস্থানে ফিরে আসছে। তো আদি অবস্থানে ফিরে আসার পরে তার কিন্তু কোনো স্মরণ হচ্ছে না। তাহলে এই সকল ক্ষেত্রে আমরা বলতে পারি যে যে আমাদের যে এ মানটা, অর্থাৎ যে কাজ, যে ডাব্লিউ এর মানটা, ওইখানেও কিন্তু তোমার স্মরণটা 0 হচ্ছে বলে এখানেও কাজটা 0 হচ্ছে। তাহলে কি বলতে পারি আমরা, যে যদি বৃত্তাকার পথে কোনো বস্তুর স্মরণ, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর কোনো কাজ হয় না, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু, তাহলে আমাদের যে পৃথিবীটা সূর্যের চারদিকে অক্ষ বরাবর ঘুরছে, গোলাকার অক্ষ বরাবর ঘুরছে, এই অক্ষ বরাবর ঘুরতেও কিন্তু পৃথিবীর কোনো কাজ হচ্ছে না। তাহলে বৃত্তাকার পথে বস্তুর স্মরণ, এটা হচ্ছে আমাদের শূন্য কাজ। এই তিন ক্ষেত্রে শূন্য কাজ হয়। তো এখন দেখো আমি এখানে লিখছি যে থিটা সমান যখন 90, যখন থিটা সমান 90 তখন হচ্ছে কাজটা হচ্ছে কি শূন্য কাজ। আবার দেখো তাহলে যখন বলের দ্বারা কাজ হবে আর যখন বলের বিরুদ্ধে কাজ হবে, তখন আমরা সেগুলো কিভাবে পাবো। তো বলের দ্বারা কাজের ক্ষেত্রে আমাদের থিটার মানটা কেমন হবে, থিটার মান হবে আমাদের, থিটার মান হবে 0 অথবা 0 থেকে বড়, ঠিক আছে, 0 থেকে বড় অথবা 0। তাহলে আমরা কি বলতে পারি, 0 ডিগ্রি গ্রেটার দেন ইকুয়াল থিটা, আবার লেস দেন 90। কেন লেস দেন, কেন এখানে লেস দেন ইকুয়াল হলো না কেন, কারণ যদি আমাদের 90 ডিগ্রির ইকুয়াল হয়ে যায় তখন কিন্তু আমাদের হয়ে যাবে সেটা হচ্ছে শূন্য কাজের ভিতরে। তাহলে আমাদের এই থিটার মানটাও মনে রাখতে হবে যে 0 ডিগ্রি গ্রেটার দেন ইকুয়াল থিটা আর লেস দেন 90।
এটা হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের বলের দ্বারা কাজের ক্ষেত্রে। আর যখন আমাদের বলের বিরুদ্ধে কাজটা আসবে তখন কেমন হবে, তখন হবে আমাদের এই 90 ডিগ্রি থেকে শুরু হবে, 90 ডিগ্রি গ্রেটার দেন। এখানেও কিন্তু গ্রেটার দেন ইকুয়াল হবে না, যদি ইকুয়াল দিয়ে দিই তাহলে কিন্তু তখন এই যে 90 ডিগ্রি সমান 0, থিটা সমান 90 ডিগ্রি হলে কাজ 0 হয়ে যায়, তখন এটা শূন্য কাজের ভিতরে চলে আসবে। তাহলে বলের বিরুদ্ধে কাজটা হবে 90 ডিগ্রি গ্রেটার দেন থিটা গ্রেটার দেন ইকুয়াল 180 ডিগ্রি, গ্রেটার দেন ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে আমাদের এই থিটার মানগুলো মনে রাখতে হবে, যে কখন হচ্ছে আমাদের বলের দ্বারা কাজের ক্ষেত্রে থিটার মানটা কত হবে, আর বলের বিরুদ্ধে কাজের ক্ষেত্রে কত হবে। সবসময় মনে রাখতে হবে এই বলের দ্বারা এবং বলের বিরুদ্ধে কাজের ক্ষেত্রে যখন 90 ডিগ্রির সাথে যে সম্পর্কটা, ওই সম্পর্কটা কখনো হচ্ছে ইকুয়াল হবে না, ওই সম্পর্কটা কখনো ইকুয়াল হবে না, সবসময় হয় গ্রেটার দেন থাকবে হচ্ছে লেস দেন থাকবে। ঠিক আছে, তো এটা ছিল হচ্ছে আমাদের কাজের কয়েকটা বিশেষ ক্ষেত্র, কাজের কয়েকটা বিশেষ ক্ষেত্র। তাহলে এই বিশেষ ক্ষেত্রে যে কাজগুলো, এই কাজগুলো কি ক্লিয়ার হয়েছে নাকি আরেকবার রিভাইজ দিয়ে যাবো? আচ্ছা, তাহলে এবার দেখো আমরা যাবো হচ্ছে কাজ শূন্য ও শর্ত। শূন্য ও শর্ত কিন্তু আমরা ওই পাশে পেয়ে আসছি যে কোন 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 সময় হচ্ছে কাজ আমাদের শূন্য হবে, যখন এস সমান 0, তখন এস সমান 0 হবে। আবার যখন হচ্ছে আমাদের থিটা সমান 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। আবার কি কখন হইতে পারে, যখন এফ সমান 0 নিউটন হবে তখন হইতে পারে কাজ শূন্য। আর হচ্ছে 4 নম্বরে আমরা লিখতে পারি যখন বল, যখন কোনো বস্তু ঘূর্ণায়ন পথে ঘূর্ণায়ন মান পথে পথে বস্তুর ঘূর্ণনের ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে ঘূর্ণায়মান পথে বস্তুর ঘূর্ণনের ক্ষেত্রে কাজ শূন্য হবে। মানে ক্ষেত্রে কাজ হচ্ছে শূন্য হবে। তাহলে কাজ শূন্য হওয়ার শর্ত কিন্তু এই চারটা, পরীক্ষা যদি আসে কোনটি কাজ শূন্য হওয়ার শর্ত তখন কিন্তু এগুলো লিখতে হবে। আর আরেকটা মনে রাখতে পারো যে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে যে কোনো বস্তুর উপর যদি সংরক্ষণশীল বল প্রয়োগ করা হয় তাহলে সংরক্ষণশীল বল প্রয়োগ করা হয় তখনও কাজ শূন্য হয়। সংরক্ষণশীল বল প্রয়োগ করা হলে, আমরা সংরক্ষণশীল বল আর অসংরক্ষণশীল বল শেষে পড়ব। বল প্রয়োগ করা হলে, ঠিক আছে। তো এইগুলো ছিল হচ্ছে কাজ শূন্য হওয়ার শর্ত। এবার দেখো বলের প্রকার ভিতরে আমরা চলে আসি। বলের প্রকার ভেদ হচ্ছে বল কত ধরনের হয়। সাধারণভাবে আমরা বলকে হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ধ্রুব বল আর একটা হচ্ছে পরিবর্তনশীল বল। তো ধ্রুব বলটা আর পরিবর্তনশীল বলটা এই দুটো জাস্ট উদাহরণ, আর এদের ভিতরে যে সম্পর্ক, এই সম্পর্কটা একটু দেখে যাবো। দেখো আমরা যদি যেখানে যাই না কেন আমাদের যে ওজন, অর্থাৎ আমাদের যে এফ সমান বা ডাব্লিউ সমান এমজি, এফ সমান ডাব্লিউ সমান এমজি, এটা কিন্তু জি এর যে মানটা এটা কিন্তু পৃথিবীর সব জায়গায় প্রায় কাছাকাছি, অর্থাৎ 9.8 ধরায়। তাইলে আমরা বলতে পারি আমরা যেখানে যাই না কেন আমাদের আমরা পৃথিবীর উপরে যে বল প্রয়োগ করব ওই বলটাও সবসময়, যেহেতু আমাদের ভরটা ধ্রুব আর যেহেতু এখানে জিটাও ধ্রুব, তাইলে আমরা যে বলটা প্রয়োগ করব এই বলটা হবে ধ্রুব। তাইলে আমরা ধ্রুব বলের ক্ষেত্রে কি বলতে পারি, ধ্রুব বলের ক্ষেত্রে আমরা বলতে পারি কোনটা, যে অভিকর্ষীয় বল। অভিকর্ষীয় বল হচ্ছে আমাদের ধ্রুব বল, অভিকর্ষীয় বল। আবার আমাদের যে মহাকর্ষ বল, দেখো মহাকর্ষ বলে কি, মহাকর্ষ বলে কিন্তু যে জি, এই জি এর মানটাও কিন্তু স্থির, জি এর মানটাও কিন্তু স্থির বা ধ্রুব। তাহলে আমরা ধ্রুব বল, এটা পেলাম হচ্ছে অভিকর্ষীয় বল, আর একটা হচ্ছে মহাকর্ষ বল। এগুলো গেল হচ্ছে আমাদের ধ্রুব বল, ধ্রুব বল, মহাকর্ষ বল, এগুলো গেল আমাদের ধ্রুব বল। আর ধ্রুব বলের ক্ষেত্রে আমরা যে সাধারণ সংজ্ঞা পাইছি, যে সাধারণ সংজ্ঞা পেয়েছি, অর্থাৎ যে ডাব্লিউ সমান এফ এস কস থিটা, ধ্রুব বলের ক্ষেত্রে যে কাজটা, এই কাজটা আমরা কিন্তু এফ এস কস থিটাই হবে, কারণ এখানে এফটা স্থির, এখানে এফটা হচ্ছে স্থির, আর এখানে হচ্ছে তোমার যে এফ এর ক্ষেত্রে যে বলটা
সেই বলটা মানে এফ যে বলটাকে আর কি ডেফিনিশন করছে, সে অভিকর্ষ বল এবং মহাকর্ষ বল, এই দুটো হচ্ছে আমাদের ধ্রুব বলের উদাহরণ। আর ধ্রুব বল দ্বারা কাজের যে সূত্র সেটা হবে তখন ডাব্লিউ সমান এফ এস কস থিটা। এটা গেল হচ্ছে ধ্রুব বল। এবার হচ্ছে আমাদের পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল বল কেমন? ধরো যে বলের হচ্ছে তোমার মানের ও দিকের অথবা যে যে কোনো একটি হচ্ছে পরিবর্তন হয়, সেটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল বল। যেমন যেমন হচ্ছে যদি আমরা একটা স্প্রিংকে একটা হচ্ছে স্প্রিংকে হচ্ছে সংকোচন করব, এবার এত মানে এভাবে সংকোচন করবো একটা স্প্রিংকে, আবার সংকোচন করার পরে আবার যখন এটা প্রসারণ হবে, এটা প্রসারণ করলাম একটা স্প্রিংকে, আবার এই স্প্রিংটা যখন সংকোচন হবে তখন কিন্তু কাছাকাছি চলে আসবে। তো তো দুই অবস্থায় কিন্তু এদের কাজের ভিতরে যে দুর্ভোগটা ছিল সেই দুর্ভোগটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই যে স্প্রিং দ্বারা যে বলটা হচ্ছে, স্প্রিং এর উপর যে বলটা প্রয়োগ করা হচ্ছে, এই বলটা কিন্তু হচ্ছে কেমন কাজ? এই বলটা কিন্তু হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কাজ। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে যে কাজটা, স্প্রিং এর ক্ষেত্রে কাজ, এটা হচ্ছে কেমন? এটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কাজ। তাহলে আমরা দেখলাম যে ধ্রুব বল আর হচ্ছে পরিবর্তনশীল বল। তো এখন দেখো এই যে স্প্রিং এর ক্ষেত্রে যে কাজটা হচ্ছে, এই কাজের ক্ষেত্রে আমরা যে বলটা পাবো অর্থাৎ পরিবর্তনশীল বলের ক্ষেত্রে যে বলটা পাবো, এই বলের সূত্র কি? এই সূত্রটা একটু মনে রাখো, যদিও লাগবে না, তারপর মনে রাখতে পারো এই যে আমরা ইন্টিগ্রেশন করছি, উপরে আমরা পাবো আর, আর নিচে পাবো হচ্ছে আর নট, আর এখানে থাকবে হচ্ছে এফ ডট ডি আর। এখানে আর আর নট হচ্ছে কি? আর আর হচ্ছে তোমার এতখানি যে দূরত্বটা প্রথমে ছিল, আর আর নটটা হচ্ছে সংকোচনের সময় যে এটা ছিল, তা আর এটা ইন্টিগ্রেশন করবো হচ্ছে এফ ডট ডি আর দিয়ে। তো এটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কাজ। যদি এই সূত্রটা তোমাদের মেডিকেলে কোনো জায়গায় আসবে না, কিন্তু জাস্ট জেনে রাখতে পারো আর কি সেই ক্ষেত্রে। তো উদাহরণটা করবা যে স্প্রিং এর ক্ষেত্রে যে কাজটা হয় সেটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কাজ, আর মহাকর্ষ এবং অভিকর্ষের ক্ষেত্রে যে বল কাজ বলটা প্রয়োগ হয় সেটা হচ্ছে ধ্রুব বল। আর কাজের যে সূত্র, এই দুটো সূত্র মনে রাখলে না। এবার দেখা হচ্ছে স্থিতিস্থাপক বল দ্বারা কাজ। স্থিতিস্থাপক বল দ্বারা কাজ, স্থিতিস্থাপক বল দ্বারা কাজ, কাজটা আমাদের একটু দেখতে হবে, বেশি দূরে চলে গেছে। দেখি স্থিতিস্থাপক বল দ্বারা কাজ কোনটা? যেটা আমরা স্প্রিং কর্তৃক কৃত কাজ পেলাম, ওই বলটাই কিন্তু হচ্ছে আমাদের স্থিতিস্থাপক বল দ্বারা কাজ। কারণ দেখো আমরা একটা স্প্রিংকে যদি আমরা একটা স্প্রিংকে কি বলতে পারি? একটা স্প্রিংকে একটা স্থিতিস্থাপক বস্তু বলতে পারি, কারণ এটাকে যদি আমরা টেনে লম্বা করি কিন্তু এটা হচ্ছে একটা সময় পরে কি হবে? এটা একটা সময় পরে তার যে আদি অবস্থান ছিল অর্থাৎ সে যতটুকু ছিল ছোট, সে সে তার এই অবস্থান চলে আসবে। তাই ক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি? এটা হচ্ছে স্থিতিস্থাপক বল দ্বারা কাজ বলতে পারি স্প্রিং এর ক্ষেত্রে কাজটা। তো দেখো স্থিতিস্থাপক বলের ক্ষেত্রে আমরা যে কাজটা পাবো, এখানে আমরা পাবো হচ্ছে ডব্লিউ সমান হাফ কে এক্স স্কয়ার, হাফ কে এক্স স্কয়ার, এটা হচ্ছে স্থিতিস্থাপক বলের ক্ষেত্রে কাজ। ঠিক আছে, তো হাফ কে এক্স স্কয়ার। এবার দেখো আমাদের এই স্থিতিস্থাপক বলের ক্ষেত্রে যে কাজের সাথে যে এক্স এর সূত্র অর্থাৎ আমাদের যে সরণের সূত্র, এই সূত্রটা একটু নোট করে রাখতে হবে যে ডাব্লিউ ডব্লিউ সমানুপাতিক এক্স স্কয়ার। তাহলে আমরা বলতে পারি স্থিতিস্থাপক বলের ক্ষেত্রে কাজ, স্থিতিস্থাপক বলের ক্ষেত্রে কাজ সরণের বর্গের সমানুপাতিক, কাজ সরণের বর্গের সমানুপাতিক, সমানুপাতিক। তাহলে এটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপক বলের সাথে যে সরণের যে সম্পর্ক, সেটা হচ্ছে আমাদের যে এটা পাচ্ছি সেটা হচ্ছে ডব্লিউ সমানুপাতিক এক্স স্কয়ার, এক্স স্কয়ার মানে হচ্ছে বর্গের সমানুপাতিক, তাহলে কাজ সরণের বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে আমাদের স্প্রিং কর্তৃক কৃত কাজ বা হচ্ছে তোমার যে যে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ সেটা যে বর্গের সমানুপাতিক সম্পর্ক।
তাহলে আমরা যদি একটা স্প্রিংকে যদি আমরা কি করি, একটা স্প্রিং এর একটা স্প্রিংকে যদি বলের বিপরীতে এই সরণ যদি দ্বিগুণ করি, একটা স্প্রিংকে 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 বলের বিপরীতে সরণ 2 গুণ করি, তাহলে এর কাজ কত গুণ বৃদ্ধি পাবে বলো তো? যদি সরণ 2 গুণ করি তাহলে কাজ কত গুণ বৃদ্ধি পাবে? 4 গুণ। কত গুণ বৃদ্ধি পাবে বলেছি কিন্তু। আগেই তো ছিল হচ্ছে, এটা হচ্ছে কত ছিল আগেই তো, প্রথমে ধরো ছিল হচ্ছে হাফ কে এক্স স্কয়ার ছিল, ঠিক আছে। এবার কি হলো, এবার যদি দ্বিগুণ করি, দ্বিগুণ করার পরে কি হলো, হাফ ইন্টু কে, আর হচ্ছে দ্বিগুণ করলে 2x স্কয়ার হয়ে গেল, ঠিক আছে। তাহলে তখন কি হলো, হাফ কে ইন্টু 4x স্কয়ার, ঠিক আছে। এবার আমি বলেছি কত গুণ বৃদ্ধি করলাম, তাহলে বৃদ্ধি করলে কি হবে, হাফ কে এক্স স্কয়ার, আর এর সামনে ধরলাম একটা হচ্ছে 4, যে এই 4টা সামনে নিয়ে আসলাম। এবার বিয়োগ করব শুধু হচ্ছে হাফ এক্স স্কয়ার কে এক্স স্কয়ার, আর এর সামনে কিন্তু একটা রয়েছে 1। তাহলে দেখো 4 এর থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, যে কত গুণ বৃদ্ধি পাইছে পেয়ে যাবো। তাহলে তখন হবে কিন্তু 3 ইন্টু হাফ কে এক্স স্কয়ার, মানে 3 গুণ কিন্তু বৃদ্ধি পাবে। কত গুণ বৃদ্ধি পাবে এরকম যদি হয়, তাইলে তোমার হবে হচ্ছে, যদি বৃদ্ধি শব্দটা থাকে তখন কিন্তু বিয়োগ করতে হবে। আর যদি বলতাম যে কত ওই গুণ, বৃদ্ধি শব্দটার জন্য পাল্টাই গেছে। হ্যাঁ বৃদ্ধি শব্দটার জন্য বিয়োগ করছি, যদি এখানে থাকতো কত গুণ হয় থাকতো যদি সিম্পল, তখন কিন্তু আমরা কত পেতাম, তখন কিন্তু এই যে 4, এই 4টা কিন্তু উত্তর হতো, ঠিক আছে। তাহলে আমি কিন্তু সেই জন্য এখানে আমি তো সাধারণ বিষয় হইলে এখানে দিতাম না, ঠিক আছে। তো এখানে বৃদ্ধি শব্দটা দিয়ে তোমাদের কনফিউশন তৈরি করেছি, যে বৃদ্ধি শব্দটা দিয়ে কিন্তু এখানে পাল্টায় যাবে, যে বিয়োগটা হবে এইটা। আর যখন শুধু বলবে যে কত গুণ হবে, যে যদি দ্বিগুণ করি তাহলে কাজ কত গুণ হবে, তাহলে তখন 2 এর স্কয়ার করে দিবা 4, তাহলে তখন 4 গুণ হবে। আর যখন হচ্ছে শুধুমাত্র বলবে যে এটা, তখন সেটা হবে হচ্ছে আহ, যখন বৃদ্ধি শব্দটা থাকবে তখন বিয়োগ করবে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের স্প্রিং এর ক্ষেত্রে যে এর যে সরণের সাথে কাজের সাথে সরণের সম্পর্ক। তো এবার দেখো আমরা স্প্রিং এর ক্ষেত্রে একটা ধ্রুবক আনছি। এই ধ্রুবকটার কি, এই ধ্রুবকটার নাম হচ্ছে স্প্রিং ধ্রুবক। এই ধ্রুবকটার নাম কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক, ঠিক আছে। কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। এখন এই কে এর হচ্ছে আমাদের এটা জানতে হবে। তো দেখো আমরা এই যে এই এককটা জানবো। তো আমরা কি পাচ্ছি এখানে, ডাব্লিউ ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কয়ার। এখন দেখো আমরা ডব্লিউ ক্ষেত্রে কি পাইছিলাম, নিউটন মিটার এর যে এককটা। এবার দেখো কে এর একক এইটা, আর এক্স মানে হচ্ছে তোমার সরণ, তাহলে এর একক হচ্ছে মিটার স্কয়ার। এখন আমরা এই মিটার স্কয়ারকে এর নিচে নিয়ে আসবো, ঠিক আছে। এই মিটার স্কয়ারকে নিচে নিয়ে আসলাম, মানে নিচে নিয়ে আসলে কি আসবে, একটা মিটার আর একটা মিটার কাটলো, তাহলে নিচে একটা মিটার থাকলো, তাহলে কে সমান আমরা কি পাবো, কে সমান পাবো হচ্ছে নিউটন পার মিটার। এটা হচ্ছে এর একক, এটা হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবকের একক, নিউটন পার মিটার, ঠিক আছে। আর এর যে মাত্রা, এর মাত্রাটা হচ্ছে আমরা যদি বের করি তাহলে আমরা পাবো হচ্ছে এরকম এম পার টি স্কয়ার হচ্ছে এর মাত্রা, আর নিউটন পার মিটার হচ্ছে এর একক, একক। আর এটা হচ্ছে এর মাত্রা, ঠিক আছে। তো এবার দেখো যদি আমরা কি করবো, যদি আমরা হচ্ছে এই যে স্প্রিং ধ্রুবক, এই স্প্রিং ধ্রুবক আবার কিছু জিনিসের উপরে নির্ভর করে। তো এই জিনিসগুলোর নাম আমরা মনে রাখবো হচ্ছে কি কি বস্তুর উপরে কিসের উপরে স্প্রিং ধ্রুবক নির্ভর করে। তো এটা আমি মনে রাখতে বলছিলাম যে জমির দৈর্ঘ্য
স্থির। দেখো একটা যে যে কারোরই যে জমি, মাঠে যে জমি থাকে, এই যে জমিটা, এই জমিটা কিন্তু যে দৈর্ঘ্য থাকে, এই দৈর্ঘ্যটা কিন্তু সবসময় স্থির থাকে। তো আমরা এটা দিয়ে মনে রাখবো যে স্প্রিং ধ্রুবক কিসের কিসের উপরে নির্ভর করে। প্রথমটা হচ্ছে জমি, জমি দিয়ে আমরা মনে রাখবো কি, জমি দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে জ্যামিতিক গঠন, জ দিয়ে মনে রাখবো জ্যামিতিক গঠন, জ্যামিতিক গঠন। আর আর হচ্ছে যে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের ক্ষেত্রে দৈর্ঘ্য দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে স্প্রিং এর দৈর্ঘ্য, স্প্রিং এর দৈর্ঘ্য, ঠিক আছে। আর স্থির, স্থির দিয়ে আমরা মনে রাখবো যে স্থিতিস্থাপক ধর্ম, স্থিতি স্থাপক ধর্ম। তাহলে আমাদের যে স্প্রিং ধ্রুবক কে, এই কে এর নির্ভরশীলতা হচ্ছে এই তিনটির উপর নির্ভরশীলতা হচ্ছে এই তিনটি বস্তু। একটা হচ্ছে জমির দৈর্ঘ্য, স্থির জ্যামিতিক গঠন, একটা হচ্ছে স্প্রিং এর দৈর্ঘ্য, একটা হচ্ছে স্থিতিস্থাপক ধর্ম। তাহলে এগুলো হচ্ছে আমাদের ছিল স্প্রিং, স্প্রিং বলের সম্পর্কে যে সব ব্যাপার স্যাপার ছিল, সবগুলো হচ্ছে আমরা এখানে লিখছি যে স্প্রিং এর ক্ষেত্রে কি কৃত কাজে যা যা হয় সম্ভব আর কি। আচ্ছা বলো তো, একটু একটা প্রশ্ন ধরি তোমাদের কাছে, আচ্ছা তো দুইজন। আচ্ছা ধরো, বলো তো থিটার মান, থিটার সমান কত হলে বল সর্বাধিক হবে, হলে কাজ, কাজ সর্বাধিক হবে, সর্বাধিক হবে। থিটার সমান কত হলে কাজ সর্বাধিক হবে? পারবা? পারবা না? থিটার সমান কত হইলে? তো থিটা দেখো, যদি আমরা, আমাদের দেখতে হবে যে কস থিটার মান কখন সব থেকে বেশি, কস থিটার মান কখন সব থেকে বেশি। তো দেখো কস থিটার সর্বোচ্চ মান আমরা পাইতে পারি হচ্ছে অন। এখন আমরা তাহলে থিটার সমান কি হবে? থিটার সমান হবে কস ইনভার্স অন। কস ইনভার্স অনের মানের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে থিটার মান সব থেকে বেশি। তাহলে আমরা যদি কস ইনভার্স অন করি তাহলে আমরা পাবো হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমাদের প্রশ্ন যদি থাকে যে থিটার মান কত ডিগ্রি হলে কাজ সর্বাধিক হবে, তখন আমাদের থিটা সমান হবে 0 ডিগ্রি। থিটা সমান হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে কাজ সর্বাধিক হওয়ার শর্ত। ঠিক আছে, কাজ সর্বাধিক হওয়ার শর্ত। থিটা সমান যদি 0 ডিগ্রি হয় তাহলে সেটা হচ্ছে কাজ সর্বাধিক হওয়ার শর্ত। এটা কি এটা হচ্ছে। আর যখন হচ্ছে থিটা সমান 90 হবে তখন হবে, যখন থিটা সমান 90 হবে তখন হবে কাজ সর্বনিম্ন, অর্থাৎ শূন্য কাজ হবে, কাজ সর্বনিম্ন হবে। আচ্ছা ম্যাথটা কি ক্লিয়ার? কারো সাড়া নাই কেন? জি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। আর দেখো আমরা একটু আগে দেখলাম যে স্থিতিস্থাপক বল বা স্প্রিং বল দ্বারা কাজ, এবার আমরা দেখবো হচ্ছে অভিকর্ষীয় বল দ্বারা কাজ। তো অভিকর্ষীয় বলের ক্ষেত্রে আমরা দেখো আমরা আহ জানি যে অভিকর্ষ বল এফ সমান কি, মহাকর্ষ বল জি ইন্টু এম ইন্টু এম ভাগ আর স্কোয়ার ইন্টু কি ইন্টু হচ্ছে, সরি এই পর্যন্তই তো, যে বলটা জি ইন্টু M1 M2 ভাগ আর স্কোয়ার, বা এখানে একটা ক্যাপিটাল লেটারে এম, একটাতে ছোট হাতের এম, ভাগ আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অভিকর্ষীয় বল দ্বারা কাজ, বল অভিকর্ষীয় বল। এখন যদি অভিকর্ষীয় বল দ্বারা কাজ চাই তাহলে তখন কি হবে? তখন আমাদের হবে কাজ সমান হবে এই এফ ইন্টু এস বা এফ ইন্টু এইচ। এইচটাও কিন্তু সরণ, এইচটাও সরণ বা উচ্চতা চাচ্ছে। তো তখন আমরা এফ সমান কি পাবো? জি ইন্টু এম এম ভাগ আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে দেখো এই যে এইচ, এই এইচটা হচ্ছে আমাদের ডব্লিউর সাথে অভিকর্ষীয় বলের সম্পর্ক। তাহলে আমরা কি পাইতে পারি? তো তখন আমরা পাইতে পারি যে অভিকর্ষীয় বল কৃত কাজ, অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ, অভিকর্ষীয়
বল দ্বারা কৃত কাজ সরণের বা উচ্চতা বা সরণের সমানুপাতিক সমানুপাতিক এটা হচ্ছে আমাদের অভিকর্ষ বল দ্বারা কাজ। ঠিক আছে, অভিকর্ষ বল দ্বারা কাজের ক্ষেত্রে অভিকর্ষ বল সমানুপাতিক এইচ, অভিকর্ষ কাজ সমানুপাতিক এইচ, অর্থাৎ ডব্লিউ সমানুপাতিক এইচ। আর আমরা আগে যখন করছিলাম যে স্প্রিং এর ক্ষেত্রে এখানে ছিল ডাব্লিউ সমানুপাতিক এক্স স্কয়ার, তাহলে স্প্রিং এর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে বর্গ, আর আমাদের হচ্ছে যখন এটা হবে, যখন হচ্ছে আমাদের অভিকর্ষীয় দ্বারা বল দ্বারা কাজ হবে, তখন এটা হবে শুধুমাত্র সমানুপাতিক। তো এই জিনিসটা নিয়ে তোমাদের ভিতরে বেশ কনফিউশন থাকে, তো এই কনফিউশনের জন্য আর সামনে না থাকে। ঠিক আছে, তাহলে এইটা ছিল হচ্ছে অভিকর্ষ বল। এখন যদি বলা হয় যে অভিকর্ষীয় বলের বিপরীতে সরণ যদি 3 গুণ করি তাহলে কৃত কাজ কত গুণ হবে? যদি অভিকর্ষীয় বলের বিরুদ্ধে সরণ 3 গুণ করি তাহলে কৃত কাজ সরণ কত গুণ হবে? আচ্ছা, কেউ আজকে জি ভাইয়া, ভাই প্রশ্নটা আবার একটু বলবেন? আবার হচ্ছে বলতেছে অভিকর্ষ বলের বিপরীতে সরণ যদি 3 গুণ হয় তাহলে এর কৃত কাজ কত গুণ হবে? যদি সরণ 3 গুণ বা উচ্চতা 3 গুণ হয় তাহলে এর দ্বারা কৃত কাজ কত গুণ হবে? 3 গুণ। হ্যাঁ, 3 গুণই হবে। আমি কিন্তু বৃদ্ধি জিজ্ঞাসা করিনি, ঠিক আছে? যদি বৃদ্ধি জিজ্ঞাসা করতাম তখন বিয়োগ করতে হতো, তখন হয়তো 2 গুণ। ঠিক আছে, 2 গুণ হয়ে যেত ওই সময়। হ্যাঁ। আর এখানে আমি শুধু চাই যে কত গুণ হবে, তাহলে এটাও হবে যদি 3 গুণ করি তাহলে 3 গুণ করলে 3 গুণই হবে। আর স্প্রিং এর ক্ষেত্রে যদি 3 গুণ করতাম তখন হয়তো 9 গুণ। তাহলে একটা হচ্ছে বর্গের সূত্র, একটা হচ্ছে সমানুপাতিক সূত্র। তো এইগুলো একটু মনে রাখবা। এবার দেখো, তারপর হচ্ছে শক্তি ও শক্তির রূপান্তরের ভিতরে শক্তি ও শক্তির রূপান্তর কি দেখো। শক্তি আমরা দেখো প্রথমে শক্তির যে ডেফিনিশন সেটা কি? শক্তির ডেফিনিশনটা হচ্ছে কোনো বস্তুর কাজ করার সামর্থ্য, কোনো বস্তুর কাজ করার সামর্থ্য, কাজ করার সামর্থ্যকে বলা হচ্ছে শক্তি। সামর্থ্য, এটা হচ্ছে শক্তি, কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে বলা হচ্ছে শক্তি। তো এখন দেখো আমরা শক্তির যে এককটা আমাদের এতে ব্যবহার করা হয় সেটা কি? শক্তির একক হচ্ছে ওয়ান, মানে কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার মানে কিলোওয়াট, মানে প্রত্যেক ঘন্টায় কি পরিমাণ কিলোওয়াট ক্ষমতা ব্যবহার করা হচ্ছে, তাই সেটাকে বলা হচ্ছে কিলোওয়াট আওয়ার। তো আমরা যদি 1 কিলোওয়াট আওয়ার বের করি তাহলে আমরা পাবো হচ্ছে, যদি আমরা এটাকে জুল এককে নিয়ে যাই তাহলে আমরা পাবো হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল। 3.6 ইন্টু 10⁶ জুল। কেন? দেখো জুলের ক্ষেত্রে আমরা হিসাব করবো হচ্ছে সেকেন্ড দিয়ে, ঠিক আছে? আর এক এক আওয়ারে হচ্ছে তোমার থাকে এক এক ঘন্টায় সেকেন্ড থাকে কত? 3600 সেকেন্ড, ঠিক আছে? 3600 সেকেন্ড। আর এই 3600 সাথে আমরা যে কিলোওয়াটটাকে আমরা শুধু ওয়াট করব, এই কিলোওয়াটটাকে আমরা শুধু ওয়াট করব, তাহলে আমরা এর সাথে 1000 গুণ করব। কিলোওয়াটটাকে যদি শুধু ওয়াট করতে চাই তাহলে 1000 গুণ করব। 1000 গুণ করলে কি হবে? 36 ইন্টু 1000, 36 ইন্টু 1000 মানে 3.6 ইন্টু 10⁶। এটা কিন্তু হবে আমাদের জুল এককে। এটা হবে হচ্ছে জুল এককে। কিলোওয়াট আওয়ার থেকে যখন আমরা জুল এককে বের করব, এবার আরো কি করতে পারি দেখো, যদি আমরা এটাকে যদি কিলো জুল এককে বের করি তাহলে আমরা কি পাবো? যদি আমরা কিলো জুল এককে বের করি তাহলে 3.6 ইন্টু এই যে 3.6, এটা 10⁻³ বা 1000 দিয়ে ভাগ করতে, তাহলে ভাগ করলে কত পাবো? 10⁻³ এটা তাহলে আছে 3.6 ইন্টু 10⁻³ কিলো জুল, 10⁻³ কিলো জুল। আর এটা হচ্ছে শুধু জুল। আর যখন আমরা 36 লিখবো 36 ইন্টু 10⁵ জুল হবে, আর 36 ইন্টু 10⁵2 কিলো জুল হবে। তাহলে আমাদের এই হিসাবটা একটু মনে রাখতে হবে যে 1 কিলোওয়াট আওয়ার সমান কি কি হইতে পারে আসলে।
আর কি কি না মানে কি কি হবে আর কি কি না না হবে, আর কখন কোন এককটা হবে কোনটার ক্ষেত্রে, ঠিক আছে। তো দেখো আমাদের বইতে অনেক ধরনের মানে বেশ কয়েক ধরনের রূপান্তরের কথা বলা রয়েছে। তো ওই রূপান্তর গুলোর পয়েন্ট গুলো একটু দেখতে হবে। যে দেখো প্রথমেই যদি তোমাদের সামনে যদি বই থাকে তাহলে আমি একটু বইটা খুলে দেখি। দেখো প্রথমেই যেটা আছে যে যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর, মানে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। তো দেখো যান্ত্রিক টারবাইন যখন ঘোরাচ্ছে তখন টারবাইনে কি থাকে, টারবাইনটা থাকে এমন এরকম, মানে ফ্যানের যে পাখা থাকে ওই রকম। তো এই টারবাইনটা যখন ঘুরতেছে তখন তার ভিতরে কি হচ্ছে, তখন তার ভিতরে কিন্তু গতিশক্তি, যখন ঘুরছে তখন ঘূর্ণন গতিশক্তি জমা হচ্ছে। এখন এই ঘোরার ফলে যে গতিশক্তি, এই গতিশক্তিটা কিসে, টারবাইন থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। এই গতিশক্তি দিয়ে টারবাইন থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। তাহলে আমরা এটিকে কি বলতে পারি যে বিদ্যুৎ গতিশক্তি থেকে বিদ্যুৎ শক্তি, গতি শক্তি থেকে বিদ্যুৎ শক্তি, গতিশক্তি থেকে বিদ্যুৎ শক্তি, তখন টারবাইনের ক্ষেত্রে বিদ্যুৎ শক্তি। আর দেখো আরেকটা পয়েন্ট আছে অনেক গুরুত্বপূর্ণ, সেটা আমি বলে দিচ্ছি কত নম্বর পয়েন্ট। এটা দেখো একটা আছে আমাদের 5 নম্বর পয়েন্টে আছে। 5 নম্বর পয়েন্টে দেখো আছে ক্যালসিয়াম পটাশিয়াম রুবিডিয়াম প্রভৃতি ধাতুর উপর আলো পড়লে ইলেকট্রন নির্গত হতে দেখা যায়। তাহলে আমাদের যে এই যে তোমার যে ধাতুগুলো দেয়া আছে, অর্থাৎ এই যে ক্যালসিয়াম পটাশিয়াম এবং রুবিডিয়াম, এই ধাতুগুলোর নাম হচ্ছে একটু মনে রাখতে হবে, ক্যালসিয়াম পটাশিয়াম এবং রুবিডিয়াম। আর দেখো এখানে কি আছে, ফটো ইলেকট্রিক কোষ নীতির উপর প্রতিষ্ঠিত। বা দেখো আমরা যদি দেখো আমরা ফটো, ফটো শব্দের অর্থ হচ্ছে আলো, আলো, ফটো শব্দের অর্থ হচ্ছে আলো। আর ইলেকট্রিক শব্দের অর্থ কি, ইলেকট্রিক শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ, ইলেকট্রিক শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। তাইলে আমাদের যদি প্রশ্ন করা যায় ফটো ইলেকট্রিক কোষে কোন শক্তি থেকে কোনটি রূপান্তরিত হয়েছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ফটো হচ্ছে আলো আর ইলেকট্রিক হচ্ছে বিদ্যুৎ, তাহলে আলো থেকে আমরা বিদ্যুৎ শক্তি পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের ফটো ইলেকট্রিক কোষের যে শক্তি রূপান্তর সেইটা। আরেকটা কোনটা মনে রাখতে, আরেকটা মনে রাখতে যে যে আমাদের যে শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, এটা একটু বেশি গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে। শব্দ থেকে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি। তো এর কিছু কাজ আছে, যেমন হচ্ছে কি, যেমন একটা হচ্ছে জীবাণু ধ্বংস করা, জীবাণু ধ্বংস করা, ধ্বংস করা। আর একটা কাজ দেয়া আছে দেখো, কর্পূরকে পানিতে দ্রবণীয় করা। এবার দেখো 3 নাম্বারটা, 3 নাম্বারটা একটা দেয়া আছে, সেটা হচ্ছে বস্ত্রাদির ময়লা পরিষ্কার করা, বস্ত্রাদির ময়লা পরিষ্কার করা, ময়লা পরিষ্কার। এটা হচ্ছে শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের যে কাজটা, সেই কাজটা। তাহলে আমাদের এগুলো একটু মনে রাখতে হবে যে শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তি রূপান্তরের ফলে কি কি কাজ করা হয়। প্রথমটা হচ্ছে জীবাণু ধ্বংস করা, আর তারপরে হচ্ছে কর্পূরকে পানিতে দ্রবণীয় করা, এবং সর্বশেষটা হচ্ছে বস্ত্রাদির ময়লা পরিষ্কার করা। তাহলে আমাদের এগুলো একটু মনে রাখতে হবে যে শব্দ শক্তি থেকে আমরা যখন যান্ত্রিক শক্তি পাবো তখন কোন কোন কাজে ব্যবহার করবো। এখানে যে 3টা আছে, এখান থেকে যদি একটা একটু উল্টাই দেওয়া হয় তখন কিন্তু ভালো একটা প্রশ্ন তৈরি করা সম্ভব। তাহলে এটা গেল হচ্ছে শক্তি ও শক্তির রূপান্তরের ভিতরে। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, কাজের একক আর শক্তির একক, এই দুইটা একক হচ্ছে সেম, অর্থাৎ শক্তির একক কিন্তু হচ্ছে জুল, শক্তির একক হচ্ছে জুল, জুল শক্তির একক হচ্ছে জুল। আর শক্তির যে মাত্রা সেটা হচ্ছে কাজের মাত্রার সমান। তাহলে হচ্ছে এম এল স্কোয়ার পার টি স্কোয়ার, এম এল স্কোয়ার পার টি স্কোয়ার, এটা হচ্ছে শক্তির যে মাত্রা সেইটা, ঠিক আছে। তো এবার দেখো আমরা যাবো পরবর্তী টপিকসে। তো দেখো আমাদের এখানে দেওয়া আছে যান্ত্রিক শক্তি। তো আমরা দেখো যান্ত্রিক শক্তিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গতি শক্তি, গতি শক্তি, আর একটা হচ্ছে স্থিতি শক্তি, স্থিতি শক্তি।
শক্তি। তো দেখো গতিশক্তি এবং যান্ত্রিক শক্তি, অর্থাৎ গতিশক্তি হচ্ছে কাইনেটিক এনার্জি, আর স্থিতি শক্তি হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি। দেখো গতিশক্তি, যদি আমরা গতিশক্তির যে আমরা এটা জানি, যে আমরা যে সমীকরণ জানি বা সূত্র জানি গতিশক্তি, সেটা কি? এটা হচ্ছে আমাদের ই কে। ই কে সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এম ভি স্কয়ার, এম হচ্ছে বস্তুর ভর আর ভি হচ্ছে বস্তুর বেগ। তো এইটাকে আমরা আবার কিসের কনভার্ট করতে পারি? এটাকে আমরা ভরবেগ দিয়েও কনভার্ট করতে পারি। তো আমরা জানি ভরবেগ পি এর সূত্র কি? ভরবেগ পি এর সূত্র হচ্ছে ভর আর বেগ, বেগের গুণফল। এটা হচ্ছে এমভি। এমভি হচ্ছে আমাদের ভরবেগের সূত্র। তো হাফ এমভি স্কয়ার। তো দেখো যদি আমরা কি করব, যে হাফ এমভি স্কয়ার এর সাথে উপরে একটা এম নেব, আর এর নিচে আর একটা এম নেব, ঠিক আছে? তাহলে দেখো উপরে কি পাবো আমরা? হাফ এম স্কয়ার ভি স্কয়ার। হাফ এম স্কয়ার আর ভি স্কয়ার, এটা কি কেমন ভাবে লিখতে পারি? এম বি এর হোল স্কয়ার, আর নিচে পাবো এম। তাহলে আমরা হাফ এম বি এর স্কয়ার, এটা কি বলতে পারি? হাফ ইন্টু পি স্কয়ার ভাগ এম। পি স্কয়ার ভাগ এম, পি স্কয়ার ভাগ এম, এটা আমরা পাইতে পারি কোথা থেকে? এটা আমরা পাইতে পারি হচ্ছে আমাদের যে এটা আছে, আমাদের যে গতিশক্তি থেকে। গতিশক্তি থেকে দেখো আমরা এটা বের করলাম হচ্ছে কিসের সমীকরণ? এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে যখন ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক। তাহলে আমরা বলতে পারি ই কে সমানুপাতিক পি স্কয়ার। ই কে সমানুপাতিক পি স্কয়ার, অর্থাৎ কোনো বস্তুর ভরবেগ যদি দ্বিগুণ করা হয়, তাহলে তার গতিশক্তি বাড়বে কত গুণ? তার গতিশক্তি কিন্তু বাড়বে হচ্ছে 4 গুণ। গতিশক্তি হবে 4 গুণ। এটা গেল হচ্ছে আমাদের গতিশক্তির ব্যাপার। আর দেখো একটা জিনিস এখানে, দেখো এখানে এম, কোন বস্তুর ভর হচ্ছে কখনো ঋণাত্মক হতে পারে না। আবার যদি কোনো বস্তুর বেগ ঋণাত্মক হয়ও, কিন্তু এখানে যেহেতু স্কয়ার আছে, তাহলে আমরা যদি কোনো ঋণাত্মক বস্তুকে যদি আমরা স্কয়ার করি, তাহলে কি হবে? তাহলে সেটা হচ্ছে কি হবে? সেটা হচ্ছে পজিটিভ হয়ে যাবে। তাহলে এম ভি স্কয়ার, এটা কিন্তু কখনো নেগেটিভ হইতে পারে না। গতিশক্তি কখনো নেগেটিভ হবে না, কিন্তু স্থিতিশক্তি কিন্তু নেগেটিভ হইতে পারে। তাহলে আমরা কি হলো, কখনো নেগেটিভ হবে না, হবে না। এটা হচ্ছে আমাদের গতিশক্তির ক্ষেত্রে মনে রাখতে হবে, ঠিক আছে? তো আর একটা জিনিস মনে রাখতে হবে যে গতিশক্তিরও কিন্তু আবার দুটো প্রকারভেদ আছে। গতিশক্তির দুটো প্রকারভেদ আছে। একটা হচ্ছে, একটা কি, একটা হচ্ছে আমাদের রৈখিক গতিশক্তি, রৈখিক গতিশক্তি। আরেকটা কি? আরেকটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতিশক্তি, ঘূর্ণন গতিশক্তি, গতিশক্তি। দেখো এবার এখানে যে রৈখিক আছে আর ঘূর্ণন আছে, এর আবার দুটো পার্থক্য আছে। যেমন ধরো যদি একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়ে, তাহলে সেটা হবে তার যে গতিশক্তি, সেই গতিশক্তিটা হবে হচ্ছে রৈখিক গতিশক্তি। তাহলে আমরা বলতে পারি বিনা বাধায় পড়ন্ত বস্তু, বিনা বাধায় পড়ন্ত বস্তু, এটা হবে হচ্ছে দেখি, এটা হবে আমাদের রৈখিক গতিশক্তি। আর ঘূর্ণন গতিশক্তি কি? ঘূর্ণন গতিশক্তি হবে আমাদের যে আমাদের এখন মাথার উপরে যে ফ্যানটা চলছে, সেই ফ্যানের যে পাখার যে গতিশক্তি, ফ্যানের পাখার পাখার গতিশক্তি, এটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতিশক্তি। আবার কিছু কিছু ক্ষেত্রে আছে যে এখানে এমনও আছে যেখানে হচ্ছে যে রৈখিক এবং ঘূর্ণন গতিশক্তি, এই দুইটা একই সাথে দেখা যায়। কেমন? যেমন হচ্ছে দুইটা একই সাথে দেখা যাবে কখন? দুইটা একই সাথে কখন দেখা যাবে? যখন ধরো একটা ফুটবল হচ্ছে গড়িয়ে যাচ্ছে। এখন যখন ফুটবলটা গড়িয়ে যাবে, তখন ফুটবলটা একই সাথে ঘুরবে, আবার কি হবে? আবার একই সাথে সামনের দিকে হচ্ছে তার যে রৈখিক দিকে তার সরণও ঘটবে। তাহলে আমরা বলতে পারি ফুটবল যখন গড়িয়ে চলে, ফুটবল গড়িয়ে চলে একই সাথে রৈখিক এবং আবর্ত উভয় প্রকার গতিশক্তি পাওয়া যায়। আবার এক সময় কখন পাওয়া যায়? যখন হচ্ছে গাড়ির চাকা হচ্ছে ঘোরে, গাড়ির চাকা ঘোরে, পাশাপাশি কি হয়? পাশাপাশি হচ্ছে আমাদের যে গাড়ির চাকা ঘোরার পাশাপাশি আহ, এটা কিন্তু রৈখিক দিকেও এর দূরত্ব বা সরণ ঘটে। তাইলে আমরা বলতে পারি যখন হচ্ছে গাড়ির চাকা ঘোরে আর যখন হচ্ছে ফুটবল গড়িয়ে চলে, এই দুই ক্ষেত্রে আমাদের যে গতিশক্তি দুই প্রকার, একটা হচ্ছে রৈখিক আর হচ্ছে ঘূর্ণন বা আবর্ত গতিশক্তি। আবর্ত গতিশক্তি দুইটা আমরা পেতে পারি যখন হচ্ছে ফুটবল এবং গাড়ির চাকা ঘুরবে। তো এইটা ছিল হচ্ছে আমাদের
গতিশক্তি নিয়ে সব আলোচনা। আর গতিশক্তির সাথে আমরা দেখলাম যে গতিশক্তির সাথে আমাদের যে ভরবেগ পি পি এর সম্পর্ক হচ্ছে আমাদের সমানুপাতিক, গতিশক্তির সাথে পি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। ঠিক আছে, তো এবার দেখো আমরা যাবো আমাদের নেক্সট টপিকটা দেখো কি, নেক্সট টপিক হচ্ছে আমাদের বিভব শক্তি। বিভব শক্তি ইংরেজি আমরা একটু আগে দেখলাম পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি, তো এখন দেখো বিভব শক্তি। বিভব শক্তি কি, কোনো বস্তুকে যদি বর্তমান অবস্থাতে অন্য কোনো স্বাভাবিক বা প্রবণ অবস্থানে আসতে যে পরিমাণ কাজ করা হয়। ধরো দেখো একটি বস্তু ছিল, একটি বস্তু হচ্ছে আমাদের তোমার এর উপর আছে, এটা কিসের উপর নির্ভর করে, এটা হচ্ছে উচ্চতার উপর নির্ভর করে। দেখো একটা বস্তু যদি এই উচ্চতায় থাকে আর এই উচ্চতায় থাকে, একটা বস্তু এখানে এই উচ্চতায় ছিল আর এখানে h-x উচ্চতায় ছিল, তাহলে এই এই দুটোর ভিতরে যে পার্থক্যটা হবে সেই পার্থক্যের উপরে কিন্তু আমাদের বিভব শক্তি নির্ভর করবে। তাই আমরা বলতে পারি, দেখো আমাদের বিভব শক্তির যে সমীকরণ, সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে W সমান mgh। তাহলে বিভব শক্তি কিসের কিসের উপর নির্ভর করে, এম বা বস্তুর ভরের উপর নির্ভর করে, আর হচ্ছে জি অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণের উপর নির্ভর করবে, আর হচ্ছে এইচ, এইচ মানে কি, এইচ মানে হচ্ছে বস্তুর উচ্চতা। তাহলে আমাদের যে বিভব শক্তি তিনটি বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে এম, একটা হচ্ছে জি, আর একটা হচ্ছে এইচ। এই তিনটি বিষয়ের উপরে নির্ভর করে আমাদের বিভব শক্তি। দেখো বৃহস্পতি কয়েকটি উদাহরণ আমাদের বইতে দেওয়া রয়েছে, যেমন ছাদের ট্যাঙ্কে পানি, আবার হচ্ছে ধনুকের ধনুকের যে তীর লাগিয়ে টানা হলে আমরা পাবো, এটাও কিন্তু বৃহস্পতি পাবো। আবার হচ্ছে আকাশে যে মেঘের অবস্থান পরিবর্তন, সেটাও কিন্তু হচ্ছে আমাদের বৃহস্পতি পরিবর্তন, কারণ ওইখানে দেখো একটা নির্দিষ্ট মানে নির্দিষ্ট উচ্চতায় থেকেই কিন্তু তার অবস্থানের পরিবর্তন হচ্ছে, সেই জন্য সেটাকে বলা হয়, সেটাও কিন্তু একটা বৃহস্পতি উদাহরণ। তাহলে এই উদাহরণগুলো একটু মনে রাখতে হবে। আর আরেকটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে যে আমাদের বৃহৎ শক্তি কয় প্রকার, বৃহৎ শক্তি হচ্ছে তিন প্রকার। তিন প্রকার বৃহৎ শক্তি আমরা দেখতে পাই। এই তিন প্রকার বৃহৎ শক্তি কি কি, তিন প্রকার বৃহৎ শক্তি আমরা অতসী দিয়ে মনে রাখতে পারি। অতসী, দেখো অতসী কাজ আছে ম্যাগনিফাইং গ্লাস, তো ওই অতসী দিয়ে আমরা মনে রাখতে পারি। দেখো অ দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে অভিকর্ষীয়, অভিকর্ষীয়। আচ্ছা, ত দিয়ে আমরা মনে রাখবো কি, ত দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে তড়িৎ বিভব শক্তি, তড়িৎ বিভব শক্তি। আর সি দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে স্থিতিস্থাপক বিভব শক্তি, স্থিতিস্থাপক বিভব শক্তি, বিভব। তো এই তিনটা ছিল হচ্ছে আমাদের যে এর মান, যে অতসীর ক্ষেত্রে মান, সরি বিভাগের ক্ষেত্রে যে প্রকার। আর একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের কিন্তু এইখানে আমরা পাইছিলাম গতিশক্তি ঋণাত্মক হইতে পারে না, কিন্তু বিভব শক্তি কিন্তু ঋণাত্মক হইতে পারে। বিভব শক্তি হচ্ছে ঋণাত্মক হইতে পারে। কেমন, ধরো একটি মানুষ হচ্ছে তোমার মানে কাজ করার জন্য বা বিশেষ কাজে মাটি থেকে, অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠ থেকে হচ্ছে আরো কিছুটা নিচে গেল, তখন সেটাকে কিন্তু এইচ বলা হবে না, তখন সেটাকে কিন্তু বলা হবে -H। তাহলে আমরা পেলাম হচ্ছে বৃহস্পতি ঋণাত্মক হতে পারে। আর যেহেতু যখন মাটির নিচে যাবে তখন তার যে বৃহস্পতি, তখন সেটাকে হয়ে যাবে -mgh। তাহলে এইসব ক্ষেত্রে হচ্ছে গতিশক্তি ঋণাত্মক হবে। আর যখন হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাবে তখন হবে বৃহস্পতি ধনাত্মক। তাহলে বৃহস্পতি ঋণাত্মক এবং ধনাত্মক দুই রকম হতে পারে, কিন্তু গতিশক্তি হবে হচ্ছে শুধুমাত্র ধনাত্মক, শুধুমাত্র ধনাত্মক। তো এইগুলো হচ্ছে ছিল আমাদের গতিশক্তি এবং বিভব শক্তি নিয়ে আলোচনা। দেখো আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস হয়ে গেছে যে যদি দুটি সমান ভরে দুটি বস্তুর মধ্যে যার বেগ বেশি, এটা একটাই আছে। আর দুটি সমান বস্তুর মধ্যে যার দুটি সমান গতিশক্তি দুটি বস্তুর মধ্যে যার ভর বেশি, তা কোনটার ক্ষেত্রে কোনটার গতিশক্তি বেশি হবে আর কোনটার ক্ষেত্রে কোনটার ভরবেগ বেশি হবে, তো এটা একটু আমরা দেখবো। আমরা একটা সূত্র পাইছি কি, ই সমান হাফ mv স্কয়ার, আর ই সমান কি, ই সমান আমরা পাইছি হাফ
পি স্কয়ার ভাগ এম, পি স্কয়ার ভাগ এম। তো দেখো প্রথমে আমরা যেটা দেখো ইর ক্ষেত্রে আমরা যেটা পাবো, আর প্রথম যে আমাদের এটা কি পাচ্ছি, প্রথমে এটা পাচ্ছি হচ্ছে আমাদের যদি দুটি সমান ভরের বস্তুর মধ্যে যার বেগ বেশি, মধ্যে যার বেগ বেশি, তো কার হচ্ছে গতিশক্তি বেশি হবে, আর কার হচ্ছে তোমার বেশি হবে, যে ভরবেগ বেশি হবে এটার উপরে। তো দুটি সমান ভরের বস্তুর মধ্যে যার বেগ বেশি হবে তার হচ্ছে গতিশক্তি বেশি হবে। শক্তি বেশি হবে। আর দুটি যদি সেমি কথা, দুটি সমান গতিশক্তির, দুটি সমান গতিশক্তির হচ্ছে আহ দুটি সমান গতিশক্তির বস্তুর মধ্যে যার ভর বেশি, মধ্যে যার ভর বেশি, ভর বেশি তার হচ্ছে কি হবে, তার ভরবেগ বেশি হবে, ভরবেগ বেশি হবে। তো এই দুটো ফ্যাক্ট একটু মনে রাখতে হবে যে দুটি সমান ভরের বস্তুর যদি ভর সমান হয় তাহলে তার মধ্যে যার বেগ বেশি হবে তার গতিশক্তি বেশি হবে ভরবেগের তুলনায়। আর যদি দুটি বস্তুর গতিশক্তি সমান থাকে তাহলে তার মধ্যে যার হচ্ছে বেগ বেশি থাকে তার ভরবেগটা বেশি হবে। এই দুটো পয়েন্ট একটু নোট করে রাখবা, বইতেও আছে এই ধরনের এই দুইটা পয়েন্ট, তাহলে একটু দেখে রাখলে হবে। তো এবার দেখো মহাকর্ষ অভিকর্ষ বিভব শক্তি আর স্প্রিং এর বিভব শক্তি। তো আমরা একটু আগে দেখো পাইছিলাম যে আহ, মহাকর্ষের ক্ষেত্রে এর মান কত, এর বিভব শক্তির মান হচ্ছে তোমার, এখানে পাইছিলাম কাজ আর এখানে আছে শক্তি। আমরা জানি কাজ আর শক্তি কিন্তু একই জিনিস, এদের মাত্রা যেহেতু একই তাইলে আমরা বলতে পারি হচ্ছে প্রায় একই জিনিস দুইটা। তো দুইটার ক্ষেত্রেও আমরা সেম জিনিসই পাবো, অর্থাৎ ওইখানে যেরকম পাচ্ছিলাম যে ডব্লুটা কিসের সাথে, এইচ এর সাথে সমানুপাতিক অভিকর্ষের ক্ষেত্রে, আর এখানে শক্তির ক্ষেত্রেও কিন্তু আমরা পাবো হচ্ছে, এই শক্তির ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে পাবো এখানে যে ই, ই বা এনার্জি, এই এনার্জিটা হচ্ছে এইচ এর সাথে সমানুপাতিক হবে, এনার্জিটাও এইচ এর সাথে সমানুপাতিক হবে। তাহলে আমরা ওইখানে যেরকম পাচ্ছিলাম কোনো বস্তুর উচ্চতা যদি 3 গুণ করি তাহলে ওইখানে কাজ যেমন 3 গুণ হচ্ছিল এখানে শক্তি তার 3 গুণ হবে। আর স্প্রিং এর বিভব শক্তি, স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তি কেমন হবে, ওইখানে যেমন পাচ্ছিলাম যে ডাব্লু সমান হাফ কে এক্স স্কোয়ার, মানে ডাব্লু সমানুপাতিক এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। এখানেও হচ্ছে আমাদের যে বিভব শক্তি, সরি এখানে ই না, এটা হবে ইউ বা ইপি দিয়েও প্রকাশ করতে পারো, ইপি, ইপি, এটা হবে ইপি সমানুপাতিক এক্স স্কয়ার। অর্থাৎ এখানে যদি কোনো বস্তু যদি গতিশক্তি, সরি কোনো বস্তু যদি উচ্চতা হচ্ছে বা উচ্চতা বা সরণ যদি আমরা দ্বিগুণ করি তাহলে ওইখানে আছে এর বিভব শক্তি কত গুণ হবে, 4 গুণ হবে। তো এই ফ্যাক্ট দুটো একটু মনে রাখতে হবে। একই জিনিস আমরা একটু আগে যে কাজের ক্ষেত্রে যেটা পেলাম অভিকর্ষ আর স্প্রিং এর ক্ষেত্রে, শক্তির ক্ষেত্রে আমরা সেম একই জিনিসই পাবো। ঠিক আছে, তো এখানে কোনো সমস্যা নেই। এবার দেখো আরো যাবো আমি পরের টপিকসে। এবার হচ্ছে আমাদের কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য কি, দেখো কাজ শক্তির উপপাদ্য আমাদের বইতে একটা লাইনেই লিখে দেওয়া আছে। কাজ শক্তি উপপাদ্য সেটা কি, কোনো বস্তুর উপর, কোনো বস্তুর উপরে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ কৃত কাজ তাদের গতিশক্তির পরিবর্তনের সমান, তাদের
বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান। শক্তির পরিবর্তনের সমান। তাহলে কি পাচ্ছি, তাহলে আমরা এটা এখানে পাবো কি, কাজ মানে ডাব্লু, কৃত কাজ মানে ডাব্লু। ডাব্লু সমান কি পাবো, একটা হচ্ছে আমরা পাই যদি প্রথম অবস্থায় স্বাভাবিক অবস্থায় গতিশক্তি হচ্ছে না, মানে বর্তমান অবস্থায় গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কয়ার, এম ভি নট স্কয়ার। আর হচ্ছে তোমার সাধারণ অবস্থায় বস্তুতে গতিশক্তি সেটা কি হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। তো এখানে দেখো হাফ এম ভি নট স্কয়ার আর যে হাফ এম ভি স্কয়ার, এদের ভিতরে যে পার্থক্য, অর্থাৎ দুটি বস্তুর গতিশক্তির পরিবর্তনের পার্থক্য, সেই পার্থক্যটা হচ্ছে আমাদের যে কৃতকাজ বা ডব্লু, কৃতকাজ ডব্লুর সমান, কৃতকাজ বা ডব্লুর হচ্ছে সমান। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্যের ক্ষেত্রে আমাদের কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে যে কখন হচ্ছে আমাদের মানে এই যে কাজ, এই কাজটা গতিশক্তি, দেখো এখানে প্রশ্ন যদি গতিশক্তির জায়গায় যদি বিভব শক্তি থাকতো অথবা অন্য কোনো শক্তি থাকতো, তড়িৎ শক্তি থাকতো, তখন কিন্তু হতো না। এটা শুধুমাত্র গতিশক্তির ক্ষেত্রে সত্য। তাহলে আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে একটু। দেখো এবার আমরা আসবো হচ্ছে ক্ষমতার ভিতরে। ক্ষমতা কি, ক্ষমতা হচ্ছে কাজ করার যে হার, কাজ করার যে হার, সেই হারকে বলা হয় হচ্ছে ক্ষমতা। এখন কোনো বস্তু যদি আমরা হার, কোনো কিছু যদি হার বের করি, তাহলে আমরা পাবো কি, তাহলে আমরা পাবো হচ্ছে ডব্লু, মানে কোনো বস্তু যদি হার বের করতে হয় তাহলে তাকে টি দিয়ে ভাগ করতে হয়, টি বা সময় দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা এখানে পাচ্ছি কি, এখানে আমরা পাচ্ছি হচ্ছে, এখানে আমরা পাচ্ছি হচ্ছে ডব্লু ভাগ টি, বা যে কাজকে যদি টি দিয়ে ভাগ করে। এখন কাজ সমান আমরা কি জানি, কাজ সমান আমরা জানি হচ্ছে এফ ডট এস, এফ ডট এটা, আচ্ছা ক্ষমতার এক সমান হচ্ছে পি, পি সমান ডাব্লিউ অফ টি, আর এফ ডট এস যেহেতু কাজ সমান এফ ডট এস, এবার এফ ডট এস কে আমরা টি দিয়ে ভাগ করছি, টি দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি এফ ডট এস ভাগ টি। এখন যে এস ভাগ টি, এস ভাগ টি, এই এস ভাগ টি কে আমরা আবার কিন্তু কি লিখতে পারি, অর্থাৎ কোনো বস্তুর সরণ, সরণ ভাগ, সরণ ভাগ কোন বস্তুর সময়, সরণ ভাগ সময়কে আমরা কি লিখতে পারি, বলতে পারবো? সরণ ভাগ সময় সমান আমরা কি লিখতে পারি, কোন বস্তুর সরণের পরিবর্তনের হারকে আমরা কি বলতে পারি? বেগ। হ্যাঁ বেগ। আমরা কিন্তু কোন বস্তুর সরণের হারকে বলতে পারি বেগ। তাহলে যে সরণ এস ভাগ টি, এখানেও দেখো সেই এস ভাগ টি আছে, তাহলে আমরা কি বলতে পারি, এস ভাগ টি সমান বেগ ভি। তাহলে এই যে এফ ডট ভি, তাহলে ক্ষমতা কিন্তু শুধু এফ এস ভাগ টি না, ক্ষমতায় যদি বস্তু যদি বেগের মান উল্লেখ করা থাকে, তখন কিন্তু আমাদের এই আমরা ক্ষমতা বের করতে পারবো, কোনো বস্তুর ক্ষমতা আমরা বের করতে পারবো। তো এখন দেখো আমরা এর এককটা দেখবো, এর একক, এককটা কি দেখো আমরা প্রথমে আমরা মাত্রা দেখে আসি। মাত্রা দেখো আমরা কাজের ক্ষেত্রে মাত্রা পেয়েছিলাম কত, এম এল স্কয়ার পার টি স্কয়ার, এম এল স্কয়ার পার টি স্কয়ার। আর এবার এটাকে আমরা কি দিয়ে ভাগ করবো, সময় বা মানে আবার টি দিয়ে ভাগ করবো। তাহলে আমরা এর মাত্রাটা, অ্যাকচুয়াল মাত্রা কি পাবো, এম এল স্কয়ার পার টি কিউব, এম এল স্কয়ার পার টি কিউব। এটা হচ্ছে ক্ষমতার একক। এটা কিসের একক, ক্ষমতার একক বলছি, মাত্রা, ক্ষমতার মাত্রা, মাত্রা। আর ক্ষমতার একককে প্রকাশ করা হচ্ছে, দেখো আমরা জানি এটার, এটা কি, এটার একক হচ্ছে জুল, কাজের একক হচ্ছে জুল, আর নিচে হচ্ছে টি এর একক হচ্ছে সেকেন্ড। তাহলে একক আমরা বলতে পারি জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড। আর জুল পার সেকেন্ডকে আবার শুদ্ধভাবে বলা হয় কি ওয়াট, ডাব্লিউ এ টি টি, ওয়াট। এই দুটো ওয়াট, তাহলে ওয়াট মানে কি, ওয়াট মানে কিন্তু 1 ওয়াট সমান হচ্ছে 1 জুল পার সেকেন্ড, 1 জুল পার সেকেন্ড। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এবার আরেকটা জিনিস মনে রাখতে হবে কি, আরেকটা জিনিস আছে রয়েছে অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতা অর্থাৎ আমরা যে মোটর কিনে, মোটর বা বাড়িতে যে মোটর লাগানো হয়, এই মোটর লাগানোর ক্ষেত্রে কিন্তু আমরা এই অশ্ব ক্ষমতার মোটর ব্যবহার করি। ঠিক আছে, অশ্ব ক্ষমতার মোটর ব্যবহার করি। কেমন, ধরো এবার আমরা দেখো অশ্ব ক্ষমতার সাথে এর যে সম্পর্ক সেটা। তো আমরা অশ্ব ক্ষমতা, অন অশ্ব ক্ষমতা অর্থাৎ অন এইচপি, এইচপি মানে হর্স পাওয়ার, হর্স পাওয়ার
অন এইচপি মানে হচ্ছে কত ওয়াট? 746 ওয়াট। 746 ওয়াট, এটা হচ্ছে অন এইচপি। অন এইচপি সমান 746 ওয়াট। ঠিক আছে, এবার দেখো অন এইচপি সমান 746 ওয়াট। এবার আমরা যদি এটাকে কিলো ওয়াট করি, অর্থাৎ আমরা যদি কিলোওয়াট এককে এটাকে বের করতে চাই, তাহলে আমরা কি পাবো? 1 ওয়াট সমান পাবো হচ্ছে 1 ওয়াট সমান 1 ভাগ 746 এইচপি। 746 এইচপি, ঠিক আছে, 746 এইচপি। এখন 746 এইচপি, এবার আমরা লেখা হচ্ছে, এবার এটাকে আমরা কি দিয়ে গুণ করব? এই যদি 1 ওয়াটকে যদি আমরা 1000 দিয়ে গুণ করি, মানে 1000 ওয়াট মানে কি? 1000 ওয়াট মানে হচ্ছে 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট। এবার 1 কিলোওয়াট সমান, আবার এর উপর এইটাকে যেহেতু এই পাশে যদি 1000 দিয়ে গুণ করছে, এটাকে 1000 দিয়ে গুণ করবো। 1000 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে কত? 1000 ভাগ 746 এইচপি। 46 এইচপি, তাইলে আমরা বলতে পারি 1 কিলোওয়াট সমান কত? 1 কিলোওয়াট সমান হচ্ছে 1000 ভাগ 746, এটা কত হবে? 1.34 এইচপি। 1.34 এইচপি। তাহলে আমাদের এই যে একটার সাথে আরেকটা, কখন ওয়াটের সাথে এইচপির কি সম্পর্ক, আবার এইচপির সাথে ওয়াটের কি সম্পর্ক, আবার কিলোওয়াটের সাথে এইচপির কি সম্পর্ক, এগুলো একটু জাস্ট মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাইলেই হবে। এবার দেখো আমাদের বইতে আবার দেয়া আছে যে, আমাদের বইতে কি দেয়া আছে? আমাদের বইতে কিন্তু ক্ষমতা নির্ণয়ের সূত্র দেয়া আছে। ক্ষমতা যেমন আমরা তড়িৎ তাপগতিবিদ্যায় ক্ষমতা নির্ণয় করছিলাম, এখানে ঠিক সেম ওইভাবেই ক্ষমতা নির্ণয় করা হবে। ক্ষমতার এখানে কর্মক্ষমতাটা আমাদের বইতে নাই মনে হয়। এটা শাহজাহান তখন স্যারের বইটা, না কর্মক্ষমতা আছে তো, আছে, সরি। তো আমরা এবার কর্মক্ষমতা বের করব। কর্মক্ষমতা, কর্মক্ষমতাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এটাকে আমরা প্রকাশ করব ইটা দিয়ে। ইটা দিয়ে কর্মক্ষমতাকে প্রকাশ করব। কর্মক্ষমতাকে প্রকাশ করব ইটা দিয়ে। আর আমরা মনে রাখবো যে কর্মক্ষমতার যে একক, এই এককটাও কিন্তু হচ্ছে এইচপি। এই এককটা হচ্ছে এইচপি। তাহলে এটা হচ্ছে আমাদের কর্মক্ষমতার একক। এবার দেখো কর্মক্ষমতার ক্ষেত্রে আমরা করব, যদি কোনো যন্ত্রে আমাদের ইয়ন ইয়ন শক্তি যদি আমরা প্রয়োগ করি বা প্রদান করি, আর যদি আমরা এর ফলে ওই এটা কাজ করার ফলে যদি ই2 পরিমাণ শক্তি, যদি ই2 পরিমাণ শক্তি ব্যয় করে বা অপচয় করে, তাহলে কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে এর যে কর্মক্ষমতা, যে ইটা সমান পাবো হচ্ছে ই1 মাইনাস ই2, ই1 মাইনাস ই2 ভাগ হচ্ছে কি? ভাগ হচ্ছে ই1, ভাগ হচ্ছে ই1। এখন দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ই1 ভাগ ই1 মাইনাস ই2 ভাগ ই1। তাহলে ই1 ভাগ ই1 মানে হচ্ছে 1, আর মাইনাস হচ্ছে ই2 ভাগ ই1। তাহলে এটা হচ্ছে আমাদের কর্মক্ষমতার একক। ই1, এটা হচ্ছে আমাদের কর্মক্ষমতার একক। ঠিক আছে, তো কর্মক্ষমতার একক এই রিলেটেড কিছু অঙ্ক করবা। আর একটা জিনিস মনে রাখবা যে কোন যন্ত্রের কর্মক্ষমতা 100% হওয়া সম্ভব নয়। 100% হওয়া সম্ভব নয়। সম্ভব নয়। দেখা যায় আমাদের ইটার ক্ষেত্রে এই কয়টা জিনিস মনে রাখলেই না। আর কর্মক্ষমতার একক হচ্ছে এইচপি বা হর্স পাওয়ার, বা হচ্ছে আহ, যে 1 এইচপি সমান যেটা আমরা দেখছিলাম ওইটা। এবার দেখো আমরা যাব হচ্ছে বলের ক্ষেত্রে, সংরক্ষণশীল বল আর অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে। তো সংরক্ষণশীল বল আর অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে আমরা এখান থেকে দুটো জিনিস মনে রাখতে হবে, জাস্ট এই দুটো জিনিস মনে রাখতে হবে।
আমরা যে প্রত্যাবর্তী আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া পড়ছিলাম অনেকটা ওই রকম, যে সংরক্ষণশীল বল আর অসংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল, এই পাশে লিখলাম সংরক্ষণশীল। তো দেখো আমরা সংরক্ষণশীলের ক্ষেত্রে শুধু এখানে লিখবো একটা পজিটিভ, পজিটিভ, আর এই পাশে দেবো একটা নেগেটিভ, অর্থাৎ অসংরক্ষণশীল দেবো একটা নেগেটিভ। তো শুধু এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে, যে এর যে বলের ক্রিয়ার যে অভিমুখ, সংরক্ষণশীল বলের ক্ষেত্রে শুধু একটা জিনিস হচ্ছে নেগেটিভ, আর অসংরক্ষণশীল বলের উপরে একটা জিনিস হচ্ছে পজিটিভ। সেইটা একটু লিখবো। দেখো এটা হচ্ছে পথের উপর নির্ভর করে না, সংরক্ষণশীল বল হচ্ছে পথের উপরে নির্ভর করে না। নির্ভর করে না। আর অসংরক্ষণশীলের ক্ষেত্রে এটা হচ্ছে পথের উপরে নির্ভর করে। নির্ভর করে। একটা জিনিস মনে রাখতে হবে, যে আহ, এর যে গতিশক্তি, যে তোমার এটা অবস্থান, এটা হচ্ছে অবস্থানের উপর নির্ভর করে, আর এটা হচ্ছে করে না। আর এখানে মধ্যে বস্তুর ক্রিয়ার অভিমুখ গতির অভিমুখের উপর নির্ভর করে কিনা, বস্তুর ক্রিয়ার অভিমুখ, বস্তুর ক্রিয়ার অভিমুখ, বস্তুর ক্রিয়ার অভিমুখ হচ্ছে তোমার গতির অভিমুখের উপর নির্ভর করে কিনা, গতির অভিমুখের উপরে নির্ভর করে না। আর এটা হচ্ছে করে, এটা করে, মানে এটা বস্তুর গতির অভিমুখের উপর নির্ভর করে। শুধু এই দুইটা হচ্ছে সংরক্ষণশীল ক্ষেত্রে নেগেটিভ, আর সব হচ্ছে সংরক্ষণশীল ক্ষেত্রে পজিটিভ, আর অসংরক্ষণশীল ক্ষেত্রে এই দুইটা হচ্ছে পজিটিভ কথা, অর্থাৎ করে বা করে এরকম শব্দটা সকল ক্ষেত্রে না শব্দটা আছে। তো এইগুলো দিয়ে জাস্ট মনে রাখলেই না। আর সংরক্ষণশীল বলের কিছু উদাহরণ আছে। উদাহরণ হচ্ছে, এটা হচ্ছে অভিকর্ষীয়, মহাকর্ষীয়, বিকর্ষীয়, মহাকর্ষীয়, আরেকটা হচ্ছে তড়িৎ বল, তড়িৎ বল। আর হচ্ছে আমাদের যে অসংরক্ষণশীলের ক্ষেত্রে হচ্ছিল কি, অসংরক্ষণশীল কিছু কিছু উদাহরণ কি আমরা মনে রাখবো, ঘর্ষণ বল, সান্দ্রতা, সান্দ্রতা, আর হচ্ছে সবল ও দুর্বল নিউক্লিয় বল, সবল ও দুর্বল নিউক্লিয় বল। এটা মনে রাখতে পারা যায়, দুর্বলরা সবসময় ঘুমায়, দুর্বলরা সবসময় ঘুমায়, সব
সময় ঘুমাই ঘুমাই এবার দুর্বল দিয়ে মনে রাখবো হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, আর দিয়ে একটা দিয়ে মনে রাখবো সবল, আর একটা দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে সান্দ্রতা, আর একটা দিয়ে মনে রাখবো হচ্ছে সান্দ্রতা, আর ঘুমাই দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে ঘর্ষণ বল। আর বাকি যেগুলো থাকবে সবগুলো হচ্ছে আমাদের সংরক্ষণশীল বলের উদাহরণ। তাহলে এইগুলো ছিল হচ্ছে আমাদের সংরক্ষণশীল আর অসংরক্ষণশীল বলের ব্যাপার। ঠিক আছে, তাহলে এইগুলো এই টপিক গুলো মূলত আছে আমাদের এই বই এই এতে। আর আমাদের কিছু ম্যাথ আছে, ম্যাথের শর্টকাট গুলো আমি তোমাদের হচ্ছে গ্রুপে ছবি তুলে দিয়ে দেবো। ঠিক আছে, তো কোথাও কোথাও কোনো সমস্যা আছে এই টপিকসে? আজকে তো রেসপন্স কম ছিল অনেক। না ভাইয়া সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আর ভাইয়া এই তাইলে যখন এইরকমই পড়াবেন তাইলে ওই মনে করেন আমাদের তো পড়া হচ্ছে যে 7:30টায়, হ্যাঁ আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে তাইলে আপনি ওই দাগানো বইয়ের পিডিএফটা দিয়ে দিন, তাইলে মনে করেন আগে ভাগে দাগাই রাখলে যখন পড়াবেন ওই সময় তাইলে চোখ পড়লেই একটা সুবিধা হইবে মানে পড়তে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করবানে। আর যদি সবাই যদি বলে তাহলে বই দেখে পড়াবো, আগের মাসে যখন পড়াতাম। বই দিয়ে পড়ালে লাভ আছে কি আপনারও সময় বাঁচে, কারণ এগুলো লিখতে গেলে তো সময় লাগে অনেক। হ্যাঁ তা তো লাগে অবশ্যই। আচ্ছা দেখি তাহলে তাই করা যায় কিনা, তাই করলে ভালো হবে। আর আমি এই এর পিডিএফটা তোমাদের দিয়ে দিব, আমি সমস্যা নেই। আচ্ছা ভাই সমস্যা নেই। আচ্ছা তাহলে এন্ড করে দিলাম।